ভিউটেক থেকে আমাদের এটা 7 নম্বর সেশন। মূলত আমরা আহ, মোটামুটি আহ, কয়েকটা বিষয়কে মাথায় রেখে এখন এই সেশন গুলো আমরা করছি। এর আগে আমরা 6টা সেশন করেছি, সবগুলা ব্লক চেইন রিলেটেড ছিল। না, 5টা ব্লক চেইন রিলেটেড ছিল, একটা আমাদের কোয়ান্টাম কোয়ান্টাম কম্পিউটিং নিয়েছিল। তো এটা আমাদের ডিজিটাল হেলথ কেয়ার পসিবিলিটিস ইন বাংলাদেশ, এটা নিয়ে আজকে আমাদের যে সেশন, সেখানে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের খুবই আনন্দ, ডক্টর বশির রহমান আমাদের আজকে এখানে কিনোট স্পিকার। বশির ভাইকে আমরা অনেকেই চিনি, উনি যখন দেশে ছিলেন, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ছিলেন, তখন ওনার একটা বাংলায় যখন আমরা কাজ করতাম তখন হ্যাঁ, ভিডিও বশির ভাই, হ্যাঁ, একটা বিজ্ঞান, ওই আপনার ব্লগটার নাম জানি কি ছিল, বিজ্ঞান, বিজ্ঞানী.org। হ্যাঁ হ্যাঁ, বিজ্ঞানী.org ছিল, সেটা নিয়ে কাজ করেছেন। পরে মশিউর ভাই চলে গেছেন আসলে সিঙ্গাপুরে, ওখানে উনি সেটেল এখন, এবং বর্তমানে কাজ করছেন ডিজিটাল হেলথ কেয়ার স্পেশালিস্ট হিসাবে। তো আজকের যে সেশনটা আমরা সাজাইছি, যেটা উনি বলবেন বেসিক্যালি, শুরুতে উনি বলবেন, উনি প্রায় 30 থেকে 40 মিনিট বলবেন। তারপরে আমরা আমাদের সঙ্গে এখানে সিরাজুল হোসেন এবং আরো কয়েকজন আছেন, ওনাদের কথা একটু শুনবো। তারপরে আমরা মূলত একটা ওপেন ডিসকাশনে যাব। তো আমাদের এই আলোচনা শুরু করার উদ্দেশ্য হচ্ছে, আমরা কয়েকটা সিরিজ অফ অ্যাক্টিভিটি করতে চাই, আহ, যাতে এখানে আমরা বুঝতে পারি। ও, আমার ক্যামেরা তো নাই আসলে, কি ঘটনা কি। তো আমরা মূলত ডিজিটাল হেলথ কেয়ার নিয়ে বাংলাদেশে অনেকগুলো ছোট ছোট কাজ হয়েছে আমাদের, বিশেষ করে আমাদের ইয়া স্যার, রাব্বানি স্যারও অনেক কাজ করেন। রাব্বানি স্যার রিসেন্টলি একটা অ্যাওয়ার্ডও পেয়েছেন আমাদের থেকে। কিন্তু এগুলাকে স্কেল আপ করার ক্ষেত্রে সেরকম কিছু বড় আয়োজন হচ্ছে না। এটার আর কারণগুলো বের করা যায় কিনা, আর আমাদের তরুণদেরকে এই ডিজিটাল হেলথ কেয়ার স্টার্ট আপ ইকোসিস্টেমে ইনভলভ করানো যায় কিনা, সেটাই আসলে আমরা এই একাধিক সিরিজ সেশনে আমরা এই আলোচনাগুলো করবো। তো আজকে বেসিক্যালি আমরা বশির ভাইয়ের কাছ থেকে শুনবো যে ডিজিটাল হেলথ কেয়ার সিস্টেমটা কিভাবে আসলে হইতে পারে, এবং তার চোখে বাংলাদেশে কিভাবে এই পসিবিলিটিস গুলোকে এক্সপ্লোর করা যায় সেই বিষয়গুলো। আচ্ছা, আমি আর কথা না বাড়াই, আহ আমরা কিভাবে, আচ্ছা আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনাদের যদি মানে বক্তব্য চলাকালীন সময়ে কোনো প্রশ্ন থাকে, তাইলে আপনারা ওই চ্যাট বক্সে যদি লেখেন, আমি খেয়াল রাখবো। তাইলে হয়তো যদি থামাইতে হয় আমি থামাবো, না হলে আমরা সব শেষে আবার যখন কিউ এতে যাব, তখন মশিউর ভাইয়ের কাছে প্রশ্নগুলো নিয়ে ফেরত যাব, বা অন্য কেউ জবাব দিবে। নাহলে আমরা আপাতত ওনার বক্তব্যটা শুনবো। মশিউর ভাই, আপনাকে তাইলে আমি ফ্লোর দিয়ে দিচ্ছি। থ্যাংক হ্যাঁ, ইউ ভেরি মাচ। ধন্যবাদ মনির হাসান ভাই, আমাকে আজকে এই সুযোগটা দেওয়ার জন্য। আমি শুনেছি যে এটা আপনাদের সপ্তম সিরিজ। প্রযুক্তি বিষয়ে আপনাদের এই উদ্যোগটা চমৎকার। প্রথম কথা, বিডিওএসএন এর সাথে জন্মলগ্ন থেকে আমার একটা হৃদয়ের সম্পর্ক রয়েছে। আমিও বেশ কিছু কন্ট্রিবিউশন করেছিলাম, এখন আর হয়ে ওঠে না, বাট আমি বিডিওএসএনের একজন ভক্ত, এবং তাদের বিভিন্ন কার্যকলাপ এবং ইমেলের এইটা এখন আমি পাই আর কি। তো যে কারণে আমি খুব বিডিওএসএন মনে হয় যেন আমার নিজেরই একটা প্ল্যাটফর্ম আর কি। এরকম একটা প্ল্যাটফর্মের সত্যি এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য ধন্যবাদ। বিশেষ করে ব্লক চেইন এবং নতুন নতুন কোয়ান্টাম কম্পিউটিংয়ের মতো নতুন নতুন প্রযুক্তিগুলো নিয়ে যে আলোচনা হচ্ছে আর কি, বা এই যে ব্রেন স্টর্মিং হচ্ছে, এই আলোচনাগুলো খুবই আমাদের তরুণ সমাজের জন্য খুবই প্রয়োজন। এবং তারই ধারাবাহিকতায় যে ডিজিটাল হেলথ কেয়ারের যে আজকে যে উদ্যোগটা, এটা চমৎকার। আমার একটা ছোট্ট পরিচয় দিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আমি মূলত বাংলাদেশে পড়াশোনা করেছি, রাজশাহী ক্যাডেট কলেজ, এবং তারপরে আমি জাপানে চলে যাই, এবং দীর্ঘ আমার উচ্চ শিক্ষাটা সেখানে আমি শেষ করি। এবং তারপর আমি মার্শাল ইউনিভার্সিটিতে চলে আসি, সেখানে সায়েন্টিস্ট হিসেবে কাজ করি, বায়োমেডিক্যাল, বায়োসেন্সর এগুলো নিয়ে কাজ করি। মাঝখানে আমি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে কিছুদিন পড়িয়েছি, মূলত ভিওআইপি, ন্যানো টেকনোলজি এগুলো নিয়ে কাজ করতাম। তারপর আমি চলে আসি সিঙ্গাপুরে, ন্যাশনাল ইউনিভার্সিটি অফ সিঙ্গাপুর। তারপর এইস্টার নামে অর্গানাইজেশন একটা রয়েছে, রিসার্চ ইনস্টিটিউট, গভর্নমেন্ট রিসার্চ ইনস্টিটিউট, সেখানে গবেষণা করে তারপর আমি একটা সময় ঠিক করলাম যে না, আমি আর এই গবেষক হিসাবে না, বরং রিয়েল লাইফে কিছু একটা করতে চাই। তারপর আমি চলে আসলাম ডিজিটাল হেলথ কেয়ার ডোমেনে। এর আগে মূলত আমার ক্লাউড বেসড, তারপর বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এই কাজগুলো হচ্ছিল, যে কারণে ডিজিটাল হেলথ কেয়ারটাতে আমি এসে সব আমার নলেজগুলোকে আমি অ্যাড করতে পেরেছি।
এবং আমি এখন কাজ করছি অমরন হেলথ কেয়ারে। আমি রয়েছি ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসাবে এবং ডিজিটাল হেলথ কেয়ার স্পেশালিস্ট। আমি মূলত এশিয়া প্যাসিফিক, বাংলাদেশ, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপিন থেকে শুরু করে অস্ট্রেলিয়াটাও আমি দেখাশোনা করি। আমাদের টেকনোলজি ডেভেলপমেন্ট, ডিজিটাল হেলথ কেয়ারে যে সমস্ত অ্যাডভান্সমেন্ট সেটা আমরা করি। অমরন হেলথ কেয়ার আপনারা জানেন, আমরা মূলত মেডিকেল ডিভাইস ম্যানুফ্যাকচার। অমরন তিনটায় জায়গায় আমরা ডিভাইস ম্যানুফ্যাকচারিং করি। একটা হচ্ছে ব্লাড প্রেশার মেশিন, তারপর পেইন ম্যানেজমেন্ট এবং ইনহেলার। এছাড়া আমাদের কিছু টেম্পারেচার মেজারমেন্ট, তারপর ওয়েট স্কেল রয়েছে। বাংলাদেশেও আমাদের একটা সেলস অফিস রয়েছে ধানমন্ডিতে। আমি সেই অমরন হেলথ কেয়ারে যে ধরনের প্রযুক্তিগুলো ব্যবহার করতে হবে, বিশেষ করে ডাটা হেলথ কেয়ার, ডিজিটাল হেলথ কেয়ারে কী ধরনের প্রযুক্তি হবে, সেই জায়গাগুলোতে আমি মূলত স্পেশালিস্ট হিসাবে দিক নির্দেশনা দিই আমাদের প্রতিষ্ঠানকে। এটা হলো আমার ব্যাকগ্রাউন্ড। আর পাশাপাশি আমরা অমরন থেকে আরেকটা স্টার্ট আপ কোম্পানি করেছি হার্ড ভয়েস নামে। সেই হার্ড ভয়েস সেখানেও আমি টেকনিক্যাল অ্যাডভাইজার হিসেবে রয়েছি। তো ডিজিটাল হেলথ কেয়ার ডোমেইনে আমি মূলত এশিয়া প্যাসিফিকে খুব ক্লোজলি যে সমস্ত অর্গানাইজেশনগুলো ডেভেলপ হচ্ছে তাদের সাথে আমি খুব ক্লোজলি কাজ করছি। তো সেই অভিজ্ঞতার প্রেক্ষাপটে আজকের এই আলোচনাটা, এবং মূলত আমি ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে সেগুলো আমি তুলে ধরবো, এবং বাংলাদেশে কি করা যায়, পুরো বাংলাদেশে কি করা যায় সেটা হয়তো আমাদের দ্বিতীয় কোনো একটা সেশন করা যেতে পারে, যেটা আমি মনির ভাইকে বলবো পরবর্তীতে আমরা ফলো আপ হিসাবে হয়তো এটা কন্টিনিউ করতে পারি এই সেশনটা। প্রথমে আসা যাক যে আজকের টপিকটা হলো ডিজিটাল হেলথ কেয়ার এবং পসিবিলিটিস ইন বাংলাদেশ। তবে আমি প্রথমে মূলত আজকে ডিজিটাল হেলথ কেয়ারটাকে আমি ফোকাস করব, যে ডিজিটাল হেলথ কেয়ারটা কি। আপনারা জানেন যে আমাদের গত 1960 সন থেকে আমাদের প্রচুরভাবে কম্পিউটার টেকনোলজি ব্যবহার হচ্ছে। সেগুলোকে আমি মূল যে জায়গাগুলোতে আমাদের ডেভেলপমেন্ট হয়েছে সেগুলোকে আমি হাইলাইট করেছি। প্রথমে 1960 সন থেকে 1980 সন, এখানে এই 20টা বছরে আমাদের মূলত মেইন ফ্রেম এবং কম্পিউটার বেস ডেভেলপমেন্ট শুরু হয়েছে। তারপর 1990 থেকে 2000 সন পর্যন্ত আমরা মূলত ইন্টারনেটের প্রয়োগটা আমরা দেখেছি, এবং ক্লায়েন্ট সার্ভার এই ব্যাপারগুলো আমাদের আসছে, এবং ব্রডব্যান্ড ইন্টারনেট কানেক্টিভিটি আমরা ফোকাস করেছি। এবং 2000 থেকে 2010কে আমরা বলছি যে ক্লাউড, মোবাইল এবং বিগ ডাটা আমরা 2010 পর্যন্ত আসছে। এবং 2010-এর পর 2020 মানে গত বছর পর্যন্ত আমরা ইন্টেলিজেন্ট টেকনোলজিসগুলোকে এক জায়গায় আমরা বলছি আর কি, যেখানে মেশিন লার্নিং আর আইওটি, ইন্টারনেট অফ থিংস, ব্লকচেন, এই জিনিসগুলো আসছে। এবং 2021 এটা একটা চমৎকার একটা বছর। এই বছরটা আমি মনে করি যে এই যত আমাদের গত 60 বছর ধরে আমাদের 80 বছর ধরে যত ধরনের আমাদের টেকনোলজি অ্যাডভান্সমেন্ট, সেগুলোরই একটা ব্লেন্ডিং জিনিস আমরা এই 2021 সনে আমরা দেখতে পাচ্ছি। এবং এখান থেকে মূলত আমাদের মেন যাত্রাটা মনে হয় শুরু হবে। যে কারণে আমার মনে হয় যারা এই বছরে আমরা যারা এখনও এই অনুষ্ঠানে আমি দেখতে পাচ্ছি 22 জন রয়েছে, এই 22 জন আমার মনে হয় যে আমরা প্রচণ্ড লাকি যে এই 2021 সনের এই বছরটাতে আমরা বিভিন্ন ধরনের প্রযুক্তির একটা মার্জিং পিরিয়ড আমরা দেখতে পাচ্ছি আর কি নিজের চোখেই। এবার আসা যাক হেলথ কেয়ারটা কীরকম। হেলথ কেয়ারটা অ্যানালগ হেলথ কেয়ার, আপনি জানেন যে বাম পাশে দেখছেন যে একজন ডাক্তারের কাছে গেলে বসে উনি কিছু টেস্ট করবেন যন্ত্রপাতি দিয়ে, অ্যানালগ মেথডে উনি প্রযুক্তিগুলো করতেন। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে মডার্ন যেটাকে আমরা বলছি, সেখানে মূলত আমরা মডার্ন টেকনোলজিগুলো রয়েছে, বিভিন্ন ডায়াগনস্টিক টুল আমাদের অ্যাডভান্সমেন্ট হয়েছে, বিভিন্ন সায়েন্টিফিক ইকুইপমেন্ট ইমপ্রুভমেন্ট হয়েছে। এরপর ফিউচারে আসছে এই পুরো জিনিসটাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং তথ্য প্রযুক্তিটাকে আরেকটু বহুলভাবে ব্যবহার করাটা রয়েছে ফিউচারে। এই তিনটা জিনিসটার ফ্লোটাকে যদি আমরা একটু ক্লোজলি একটু দেখি, তাহলে আমরা দেখতে পাবো আমি 4টা ভাগে ভাগ করেছি। এই ডেফিনেশনটা সম্পূর্ণভাবে আমার নিজের তৈরি করা, এটা সাথে অনেকে দ্বিমত থাকতে পারে, কিন্তু আমি ইন্ডাস্ট্রিতে যেটা দেখছি একজন এক্সপার্ট হিসাবে আমি এইভাবে 4টা ভাগে ভাগ করেছি। প্রথম ভাগটা রয়েছে হচ্ছে কনভেনশনাল হেলথ কেয়ার, যেটা আমাদের সনাতন হেলথ কেয়ার, যেখানে ডাক্তার এবং রোগী পাশাপাশি আপনার হেলথ কেয়ারের সার্ভিসগুলোর নিয়ে আমরা কাজ করি। এরপরে প্রথম স্টেজে আমরা চলে যাচ্ছি টেলিমেডিসিন, যেটা বাংলাদেশে অনেক জায়গায় প্রয়োগ হচ্ছে, যেটাকে আমরা কিউরেটিভ অ্যাপ্রোচ বলছি। কিউরেটিভ মানে হচ্ছে যেটাকে
কুইকলি আমাকে কিওর করা। আমার একটা সার্জারি লাগবে, আমার সার্জারিটাকে আমি কুইকলি কিভাবে সলভ করব, কিংবা আমার একটা দাঁতে ব্যথা হচ্ছে, আমি দাঁতে ব্যথাটা কিভাবে মানে মিনিমাইজ করব, সেটাকে কিভাবে আমি কন্ট্রোল করব, সেটা হচ্ছে আমরা কিউরেটিভ অ্যাপ্রোচ, যেটা আমরা টেলিমেডিসিন দিয়ে আমরা প্রয়োগ করছি। এরপরে চলে যাচ্ছে আমরা দ্বিতীয়টাকে আমি ভাগ করেছি টেলিহেলথ, যেটাকে আমরা আরেকটা বলছি প্রিভেন্টিভ বা প্রোমোটিভ। প্রিভেন্টিভ মানে হচ্ছে দীর্ঘমেয়াদী যে সমস্ত রোগগুলোর জন্য একটু আগে থেকে সতর্কতামূলক যে ধরনের জিনিসগুলো, সেগুলোকে রয়েছে টেলিহেলথ। অনেকে টেলিমেডিসিন এবং টেলিহেলথের মধ্যে পার্থক্যটা অনেক সময় আমরা অনেক সময় ধরতে পারি না, তো আজকে একটু চেষ্টা করবো এই জিনিসটাকে একটু আলাদা করতে। 3 নম্বরে আমি এনেছি ডিজিটাল ফার্মেসি। যদিও ডিজিটাল ফার্মেসি এর মধ্যে একটা অংশ, কিন্তু এটাকে আমি একটু আলাদাভাবে ডিজিটাল ফার্মেসিটা ধরেছি। এবং 4 নম্বরে আমি বলতে চাচ্ছি এই সব কিছু মিলেই হচ্ছে ডিজিটাল হেলথ কেয়ার, যেটা আমি 4 নম্বরে করেছি বড় একটা বৃত্ত, যেটা হচ্ছে ডিজিটাল হেলথ কেয়ার। এরপর আসা যাক টেলিমেডিসিনটা আমাদের দেশে অনেকেই শব্দের সাথে পরিচিত। টেলিফোনের মাধ্যমে বা টেলিভিশনের মাধ্যমে কিংবা ওয়েব ক্যামেরার মাধ্যমে যে ধরনের সার্ভিসগুলো দেওয়া হয় সেটাকে আমরা বলছি টেলিমেডিসিন। এটা খুব সহজ। গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যেখানে ডাক্তার নেই, তিনি ওয়েব ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি ডাক্তারের সাথে কথা বলবেন এবং ডাক্তার তাকে সাজেশন দিবেন তার অভিজ্ঞতার প্রেক্ষাপটে। কিছু কিছু রিপোর্ট হয়তোবা উনি হয়তোবা ক্যামেরার সামনেই ধরে দেখানো হয়, কিংবা হয়তোবা ডিজিটাল অন্য কোনো ইমেলে বা অন্য কোনো মাধ্যমে দেখানো হয়, এবং ওয়েব ক্যামেরার সামনেই ডাক্তার বোঝার চেষ্টা করেন তার এই যে এখানে যেমন দেখতে পাচ্ছি চোখটা দেখানো বা অন্য কোনোভাবে এটা অ্যাসেসমেন্ট করা আর কি। এটা আমার বাংলাদেশের একটা ছবি পাইলট প্রজেক্ট থেকে সংগ্রহ করেছি, যেটা টেলিমেডিসিন সার্ভিস হিসেবে পরিচিত। এটা আমরা পর্যন্ত ক্লিয়ার। আমার মনে হয় একটু পর্যন্ত কোনো প্রশ্ন নাই, কিন্তু সমস্যা হলো এরপর থেকে, কারণ এরপরে শব্দগুলোর সাথে আমরা অনেকে পরিচিত নাই। সেই শব্দগুলো আমি বারবার মানে সহজে ব্যাখ্যা করার চেষ্টা করব। প্রথমে হচ্ছে টেলিহেলথ। টেলিমেডিসিনটা হলো শুধুমাত্র আমরা ওয়েব ক্যামেরার মাধ্যমে যে কমিউনিকেশনটা করে আমরা কিউরেটিভ আমরা অ্যাপ্রোচটা দিচ্ছি, সেটা হচ্ছে টেলিমেডিসিন। আর টেলিহেলথের ব্যাপারটা হলো যে সেটার সাথে শুধুমাত্র আমি ওয়েব ক্যামেরা দিয়ে কমিউনিকেশন করছি তা না, সেই সাথে আমি আরও কিছু প্যাসিভ ইনফরমেশন আমি গ্যাদার করছি, বায়োমেট্রিক এবং ডিজিটাল হেলথ ইনফরমেশন কালেকশন করছি। যেমন আমি ব্লাড প্রেশার মেশিন দিয়ে আমি মাপছি, কিংবা গ্লুকোজটা মেজারমেন্ট করছি, ওয়েটটা করছি। তারপর হচ্ছে অক্সিমিটার দিয়ে আমি মনে করা যাক আমার অক্সিজেনের লেভেলটা মাপছি, কিংবা বিছানাতে আমি মোবাইলটা রেখে আমার স্লিপ মনিটরটা কেমন হচ্ছে, আমার ঘুমের কোয়ালিটি কেমন হচ্ছে সেটা মেজারমেন্ট করছি। তারপর অ্যাক্টিভিটি মনিটর আমাদের রয়েছে বৃদ্ধদের জন্য। তো এই ধরনের বিভিন্ন ধরনের সেন্সর থেকে বা আইওটি যন্ত্রপাতিগুলো থেকে আমাদের তথ্যগুলো আসছে আমাদের মোবাইলের মাধ্যমে কিংবা অন্য কোনো মডিউলের মাধ্যমে, এবং সেটা ডক্টরের কাছে যাচ্ছে। ডক্টর টাইম টু টাইম সেটাকে রিভিউ করছেন এবং টেলিফোনের মাধ্যমে কিংবা মোবাইল চ্যাটের মাধ্যমে কিংবা তার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই সার্ভিসটা দিচ্ছেন। তাহলে আমরা টেলিমেডিসিনে আমরা দেখতে পাচ্ছি যেখানে শুধুমাত্র ওয়েব ক্যামেরার সাথে আমি ডাক্তারের সাথে কমিউনিকেশন করছি, কিন্তু সেই আরেকটু অ্যাডভান্সমেন্ট হচ্ছে টেলিহেলথে, যেখানে আমরা মানে শুধুমাত্র ওয়েব ক্যামেরা না, সেই সাথে আমি আরও কিছু বায়োমেট্রিক ইনফরমেশন আমি সংগ্রহ করে আমি পাঠাচ্ছি। এখানে একটা জিনিস শব্দ প্রায় চলে আসে টেলিহেলথের সাথে সম্পর্ক, সেটাকে আমরা বলি রিমোট পেশেন্ট মনিটর সিস্টেম, যেটা আমি একটু ব্যাখ্যা করছি। আমাদের কিছু কিছু অসুখ বিসুখ রয়েছে যেগুলো আমাদের খুব ইমিডিয়েটলি টেক কেয়ার করা দরকার, কিন্তু পাশাপাশি কিছু দীর্ঘমেয়াদী অসুখ বিসুখ রয়েছে যেগুলো সহজে সলিউশনটা নাই, যেটা আমাকে দীর্ঘমেয়াদী আমাকে ম্যানেজ করতে হয় বা সারপ্রেস করে রাখতে হয়। তেমন এখানে 7টি আমি দিয়েছি, যেমন হচ্ছে হার্ট ডিজিজ, যেটা অনেক সময় উচ্চ রক্তচাপ যাদের রয়েছে, ক্যান্সার, যেটা হয়তো বা সিরিয়াস না, কিন্তু আফটার ক্যান্সার ট্রিটমেন্ট কোনোভাবে সেটাকে মনিটর করতে হয় বা চেক আপের মধ্যে থাকতে হয়। তারপর ক্রনিক লাং ডিজিজ, যেটা হচ্ছে ফুসফুসে অনেকে হয়। স্ট্রোক একটা আরেকটা ক্রনিক ডিজিজ। আলজাইমার ডিজিজ রয়েছে। ডায়াবেটিক আমাদের সবারই পরিচিত ডায়াবেটিক, আপনারা জানেন যে এটাকে আমাদের নিয়মিত মাপতে হয় এবং মেজারমেন্ট করতে হয় এবং কন্ট্রোলের মধ্যে রাখতে হয়। এছাড়া কিডনি ডিজিজ, যেমন ডায়ালাইসিস বা অন্যান্য যাদের জটিলতা রয়েছে, এগুলোকে আমরা বলি ক্রনিক ডিজিজ। অর্থাৎ এই অসুখ বিসুখগুলো একেবারেই কখনো সারবে না, কিন্তু সেটাকে আমাদের ম্যানেজ করতে হবে, সেটাকে কন্ট্রোলের মধ্যে রাখতে হবে বা মনিটরের মধ্যে রাখতে হবে।
তো এই মনিটরের কাজটা দীর্ঘমেয়াদী বা ঘরে বসেই যদি করা হয় তাহলে আমরা তাকে বলছি রিমোট পেশেন্ট মনিটর সিস্টেম। যেমন মনে করা যাক যার একটু গ্লুকোজের সমস্যা রয়েছে, ডায়াবেটিক রয়েছে, তিনি গ্লুকোজটা মাপলেন এবং সেটা তার ডিভাইসে আপলোড করলেন এবং সেটা ডাক্তারের কাছে গেল, ডাক্তার সেটা পর্যবেক্ষণ করছেন, নিয়মিত দেখছেন। তো সেই রিমোট পেশেন্ট মনিটর সিস্টেম আমি টেলিহেলথের মধ্যে রেখেছি। অনেকে এটাকে আলাদাভাবে করেন, আমি এটাকে টেলিহেলথেরই একটা অংশ বলে আমি ডেফিনেশন করছি। এছাড়া মোবাইল হেলথ কেয়ার নামে আরেকটা শব্দ রয়েছে, যেটাকে আমি প্রথম যে ভাগটা করলাম টেলিহেলথ, এই টেলিহেলথেরই একটা অংশ মোবাইল হেলথ কেয়ার। মোবাইল হেলথ কেয়ারে যে ওই রিমোট পেশেন্ট মনিটর সিস্টেমের মতনই, কিন্তু সেখানে আমি মোবাইল ডিভাইস দিয়ে আমি বিভিন্ন ধরনের কাজগুলো করছি। যেমন আমি আমার ভাইটাল ডাটা যেগুলো মনে কর ওজন এবং অন্যান্য মেজারমেন্টগুলো আমরা ওখানে সংরক্ষিত করে রাখছি, ডাক্তারকে দেখাচ্ছি এবং মোবাইলের মাধ্যমে আমি ডাক্তারের সাথে ইন্টারফেস করছি, কিংবা আমি মোবাইল ফোনটা আমি ডাক্তারকে দেখাচ্ছি। তো আমি এটাকে 3 ভাগে আমরা ভাগ করেছি আর কি। একটা হচ্ছে অ্যানালগ, যেটা নর্মাল হিউম্যান ডক্টর মোবাইলের মাধ্যমে সার্ভিসগুলো দেয়। আরেকটা হচ্ছে ডিজিটাল, যেমন এআই বা ডাটা অ্যানালাইটিক্স কিংবা মেশিন লার্নিংয়ের সাথে সম্পর্কিত। এছাড়া আরেকটা রয়েছে হাইব্রিড, যেটাকে আমরা অনেক সময় বলি অনলাইনে কোচিং যেটা করা হয়, যেমন হচ্ছে কার ওয়েট কন্ট্রোল বা এআই দিয়ে তাকে বিভিন্ন ধরনের ফুডের হ্যাবিটগুলোকে বলানো হয়, কিংবা যাদের মানসিক রোগের সমস্যা রয়েছে তাদেরকেও আমরা মোবাইল হেলথ কেয়ারের মাধ্যমে বিভিন্ন ধরনের সার্ভিসগুলো দিচ্ছি, যেগুলো আমি সবগুলোকে আমি টেলিহেলথের আন্ডারে একটা অংশ হিসাবে আমি ডেফিনেশনটা করেছি। এরপরে আসা যাক ডিজিটাল ফার্মেসি। ডিজিটাল ফার্মেসি শব্দটা অনেকের সাথে হয়তো বা পরিচিত। আমি এটাকে দুটো ভাগে ভাগ করেছি। একটা ভার্সন 1 বলছি, প্রথম স্টেজ 1-এ যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিজিটাল ফার্মেসিগুলোকে আমরা যেমন ওষুধগুলোকে আমরা কিভাবে রোগীদের বা ব্যবহারকারীদের হাতে পৌঁছাচ্ছি, সেটাকে আমরা মেডিকেশন ডিসপেন্সিং যে সিস্টেম রয়েছে সেটাকে আমরা ডিজিটালাইজড করছি। সেটার ক্ষেত্রে মনে করা যাক ডাক্তার প্রেসক্রিপশন করলো, সেই প্রেসক্রিপশনটা অটোমেটিকভাবে বা সেমি অটোমেটিকভাবে আমার ফার্মেসির কাছে চলে গেল। ফার্মেসি সেটা থেকে আমার ওষুধগুলোকে একটা প্যাকেট করে আমরা রোগীর কাছে পাঠিয়ে দিলাম। এটা হতে পারে, অথবা অনেক সময় আমরা হাইব্রিড মেথডও দেখতে পাচ্ছি। যেমন আমি ডাক্তারের কাছে একটা প্রেসক্রিপশন পেয়েছি, আমি প্রেসক্রিপশনটা ছবি তুললাম, আমি ফার্মেসিকে দিয়ে দিলাম, ফার্মেসি আমাকে বাসায় পৌঁছে দিল। তো ডিজিটাল টেকনোলজিগুলোকে ব্যবহার করা। কেউ কি প্রশ্ন করবেন এর মধ্যে? আচ্ছা, নেই। এটা হচ্ছে এটাকে আমরা বলছি ভার্সন 1 বা ফার্স্ট স্টেজ, যেখানে আমরা ফার্মেসিটাকে আমরা ডিজিটালাইজড করছি। এর মধ্যে পায়োনিয়ার রয়েছে, এটা আমেরিকাতে সিভিএস সব থেকে বড় ফার্মাসিউটিক্যাল চেইন, রাইট এইড, ওয়ালগ্রিন, ওয়ালমার্ট এবং অ্যামাজন, এই কয়েকটা প্রতিষ্ঠান খুব ভালো মতন ডিজিটাল ফার্মেসিতে কাজ করছে। বাংলাদেশেও অনেক ফার্মেসিগুলো কিছুটা অফলাইন ডিজিটাল ফার্মেসি কনসেপ্টটা নিয়েছে। তারা মোবাইল ফোন আছে, ফোন করে তাদেরকে বললে তারা ওষুধটা পাঠিয়ে দেয়, কিংবা অনেক সময় কিছু স্টার্ট আপ রয়েছে যারা দেখতে পাচ্ছি যে তাদের মোবাইল অ্যাপ রয়েছে, সেই অ্যাপে ছবি তুলে কিংবা আমি তাকে ইনস্ট্রাকশনটা পাঠিয়ে দিলে আমার কাছে চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের স্টেজ 1। এবং স্টেজ 2-তে রয়েছে যেটা আমি বলছি যে এটাকে আরেকটু দ্বিতীয় ভাগে ভাগ করা। যেমন হচ্ছে আমরা বাম পাশেটা যেটা সনাতন পদ্ধতি ফার্মাসিউটিক্যাল কোম্পানি যেটা করে, প্রথমে ওষুধগুলোকে ব্লেন্ড করে, ওষুধগুলোকে এক্সট্রুশন করে একটা প্রোডাক্ট হিসাবে তৈরি করে, যেমন মনে করেন ট্যাবলেট হিসেবে তৈরি করে আমাদের কাছে পৌঁছায় দেয়। এটা হচ্ছে সনাতন পদ্ধতি বাম পাশে। আর ডিজিটাল ফার্মেসির নতুন যে পদ্ধতি সেটা হচ্ছে ডান দিকে দেখানো হয়েছে। সেটা হচ্ছে ওষুধ যখনই প্রেসক্রিপশন আমার কাছে পৌঁছবে, ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো তখনই আমাকে আমার যে প্রয়োজন ডোজ অনুযায়ী আমাকে বানিয়ে আমাকে দেওয়ার পরে আমাকে সেটা প্রেসক্রিপশনটা পাওয়ার পর আমাকে 3D প্রিন্টিং করে আমার ফার্মাসি দোকানে পাঠিয়ে দিবে, কিংবা তারা প্রিন্ট করে আমার কাছে পৌঁছায় দিবে। এবং ফাইনাল ডোজ এটা পার্সোনালাইজড, এটাও আরেক ধরনের আমাদের সেকেন্ড স্টেজ। এই সেকেন্ড স্টেজটা আমেরিকায় কিছু প্রতিষ্ঠান পরীক্ষামূলকভাবে শুরু করেছে। আমার মনে হয় এটা অদূর ভবিষ্যতে এটা আমাদের দেশেও প্রভাব ফেলতে পারে বলে আমি মনে করি আর কি। এটা হলো ডিজিটাল ফার্মেসি। আচ্ছা, এরপর আসা যাক তাহলে ডিজিটাল হেলথ কেয়ারটা কি।
ডিজিটাল হেলথ কেয়ার হলো আমরা এতক্ষণ যেগুলো বললাম, টেলিমেডিসিন, টেলিহেলথ, রিমোট পেশেন্ট মনিটর সিস্টেম কিংবা মোবাইল হেলথ কেয়ার, এগুলো সবগুলোই সাথে সবগুলোকে ব্লেন্ড করলেই যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিজিটাল হেলথ কেয়ার। আমি লালে করেছি যেটা প্রথম স্টেজে আমরা যেগুলো অলরেডি দেখতে পাচ্ছি আমাদের চারপাশে, টেলিহেলথ, টেলিমেডিসিন, রিমোট পেশেন্ট মনিটর সিস্টেম এবং ডিজিটাল ফার্মেসি, যেটা অলরেডি আমাদের বাংলাদেশেও আমরা অনেকগুলো স্টার্ট আপ রয়েছে যেগুলো আমি লাল করেছি। এছাড়া মোবাইল হেলথ কেয়ার, ডাটা হেলথ কেয়ার এগুলোর তো রয়েছে। তার পাশাপাশি ইলেকট্রনিক হেলথ রেকর্ড, যেটাকে আমরা ইএইচআর বলি, এবং ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড ইএমআর যে সিস্টেম, সেগুলোকে ডিজিটালাইজ করা, সেগুলোকে কম্বাইন করা, ডাটা হেলথ কেয়ারের সাথে অ্যাটাচমেন্ট করা, এবং এর সাথে ওয়্যারেবল ডিভাইস, পার্সোনালাইজড মেডিসিন, এই সবগুলোকে ব্লেন্ড করলে যেটা হয় সেটা হচ্ছে ডিজিটাল হেলথ কেয়ার। তো আমি এটাকে সহজভাবে বলি যে হেলথ কেয়ারে যত ধরনের টেকনোলজি আমাদের যতদূর সম্ভব, যত ধরনের টেকনোলজি আমাদের জানা রয়েছে, সেগুলোকে সবগুলোকে যদি আমি ঠিকমতো হেলথ কেয়ারে ব্যবহার করি তাহলে সেটাই হবে ডিজিটাল হেলথ কেয়ার। এটাই ছিল। এবং এরপর আসা যাক, আমি বাংলাদেশের প্রেক্ষাপট একটু আলোচনা করি। বাংলাদেশে যেটা আমি একটু আগে বলেছি, আমাদের বাংলাদেশে টেলিমেডিসিন বেশ কয়েক বছর ধরে এটা আমাদের দেশে কাজ করছে। আমাদের ভালো একটা টেলিমেডিসিন নেটওয়ার্ক রয়েছে, সরকারি, বেসরকারি এবং এনজিও পর্যায়ে। ব্র্যাক, তারপর গ্রামীণ, তারা সবাই টেলিমেডিসিন নিয়ে প্রচুর কাজ করেছে এবং এটা আমাদের দেশে মোটামুটি একটা স্ট্যাবল অবস্থায় রয়েছে। পাশাপাশি রিমোট পেশেন্ট মনিটর সিস্টেমটাও কাজ করছে এখন, যেটা আমি ডায়াবেটিক সোসাইটি তারা কিছু এখন ট্রায়াল প্রজেক্ট করছে। গভর্নমেন্টেরও বেশ কিছু প্রজেক্ট রয়েছে, আমাদের রাব্বানি স্যারও বেশ কিছু উদ্যোগ নিয়েছে রিমোট পেশেন্ট মনিটর সিস্টেম নিয়ে। পাশাপাশি ডিজিটাল ফার্মেসি যে প্রথম স্টেজটা, যেটা ফার্মেসিগুলোকে ডিজিটালাইজড করা, সেটারও আমি কিছু স্টার্ট আপ আমি দেখতে পাচ্ছি বাংলাদেশে হচ্ছে। তো আমি এই প্রথম স্টেজে আমি যেটা বলছি সেটা হচ্ছে বাংলাদেশে অলরেডি কিন্তু এই জিনিসগুলো, এই 5টা জিনিস আমাদের মধ্যে অলরেডি রয়েছে, 4টা জিনিস: টেলিহেলথ, টেলিমেডিসিন, রিমোট পেশেন্ট মনিটর সিস্টেম এবং ডিজিটাল ফার্মেসি, এটা রয়েছে। এখন এখান থেকে আমাদের ভবিষ্যতে যেটা আমাদের প্রয়োজন সেটা হলো আমাদের ভালো একটা ইলেকট্রিক হেলথ রেকর্ড দরকার। এটা খুব দুর্ভাগ্যবশত আমাদের ভালো একটা ইএইচআর সিস্টেম নেই, এবং ইএমআর সিস্টেম যেটা একটু কাছাকাছি, বাট একটু মানে ডেফিনেশনটা একটু আলাদা আর কি। তো এই দুটো জিনিস আমাদের এখন বড় রকমের একটা ঘাটতি রয়েছে। এখানে আমাদের গভর্নমেন্টের কিছু ইনভলভমেন্ট আমাদের দরকার, এবং সেই ইনভলভমেন্টটা আমাদের, যেহেতু একটা বড় একটা প্রজেক্ট এবং অনেক প্রতিষ্ঠানকে একত্রিত করতে হবে, সেই জায়গাগুলোতে আমাদের অনেক কাজ করার রয়েছে। এই প্রথম স্টেজ এবং সেকেন্ড স্টেজটা যদি আমরা ঠিকমতো কমপ্লিট করতে পারি তাহলে আমরা যেতে পারবো ফিউচার স্টেজে, যেখানে ওয়্যারেবল ডিভাইস ইএমআর এর সাথে সংযুক্ত হবে এবং পার্সোনাল মেডিসিন, তারপর এম হেলথ, মোবাইল হেলথ কেয়ার, এগুলো সবগুলোই তখন ডিজিটাল হেলথ কেয়ার অন্যান্য প্রযুক্তিগুলো আমাদের তখন এখানে কাজ করতে পারবে বলে আমি বিশ্বাস করি। এটাই আমাদের ছিল। শেষে একটু ছোট অ্যাডভার্টাইজমেন্টের মতন, আমি এই বছর একটা বই লিখেছি আমার এই হেলথ কেয়ারে যে ক্যারিয়ার ডেভেলপমেন্টটা করলাম তার উপর। তো সফল ক্যারিয়ার গড়ার উপায়, সেটা রকমারিতে রয়েছে, আপনাদের পড়বার আমন্ত্রণ রইল। আমি তারপর প্রশ্ন নেওয়ার জন্য রয়েছি। আমি আমার মূলত হ্যাঁ, বশির ভাই অনেক ধন্যবাদ। আমার নিজেরও কয়েকটা জায়গা একটু ক্লিয়ার হলো। আমার মনে হয় আপনার প্রশ্নে যাওয়ার আগে আমরা একটু একটা যদি প্রথমে আমরা যদি একটু বাংলাদেশের পার্সপেক্টিভে হ্যাঁ সিরাজুল হোসেনের কাছে যদি একটু যাই, সিজার, আপনি যদি আপনার কিছু অপিনিয়ন দেন তাহলে মনে হয় প্রশ্ন নিতে খুব সোজা হবে আর কি আমাদের। দিনেট ঠিক অনেক আছে, কাজ করছে, আমি সেগুলো একটু শুনতে চাচ্ছিলাম। জি জি, হ্যাঁ থ্যাংক ঠিক ইউ। আছে। কাইন্ডলি একটু কি প্রেজেন্টেশনটা বন্ধ করা যাবে? হ্যাঁ অবশ্যই। হ্যাঁ সবাই একটু আমাদের চেহারা দেখে একটু কথা বুঝতে সুবিধা হবে। জি, থ্যাংক ইউ। এই আয়োজনটার জন্য ভিডিও হাসান, মনির হাসান, সবাইকে ধন্যবাদ, এবং প্রেজেন্ট যিনি আসলে এটা লিড দিচ্ছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা নতুন একটা বিষয় নিয়ে ওয়ার্ল্ড পার্সপেক্টিভটা বুঝতে পারছি। আমি একটু ভিন্ন পার্সপেক্টিভ থেকে শুরুটা করতে চাই, তারপরে আমি কিন্তু আপনার প্রেজেন্টেশনের প্র্যাকটিক্যালি বলবো। একটু কি মিউট করা যাবে যারা বলছেন না? জি, থ্যাংক ইউ। প্রথমে হচ্ছে একটা ছোট্ট গল্প দিয়ে শুরু করি। আমি মনির হাসানের সঙ্গে যখন পরিচয় হয় সেই সময় কিন্তু আমার নতুন স্টার্ট আপ সাইবারনেটিক সিস্টেমস লিমিটেড শুরু করে দিয়েছি।
প্রায় মনে মনে অন্তত তার 1-2 বছর থেকেই কিন্তু এটা আহ, কাজ শুরু করেছে। আমরা যখন স্টার্ট আপ শুরু করি খুব অল্প বয়সে টেকনোলজি নিয়ে, আমাদের একটা চিন্তা হলো যে আমি কিছু বানাইতে পারি, তাই আমি একটা কোম্পানি করব, একটা প্রতিষ্ঠান করব, এবং এই এক্সাইটমেন্টেই কিন্তু উই স্টার্ট ইট, তাই না? সবসময় কিন্তু বেশিরভাগই কিন্তু এখান থেকেই হয় যে আই ক্যান ডু সামথিং, আই ক্যান মেক সামথিং, আমি একটা কোম্পানি করব। এটা করতে গিয়ে ধীরে ধীরে ধাক্কা খাই। ধাক্কা খেয়ে খেয়ে এক সময় বুঝতে পারি যে ইটস ফাইন, যে এটা থেকে আই স্টার্টেড ইট, বাট আমাকে তো বিজনেস করতে হবে। মানে আমার তো ইনোভেশনটা সব না, আমাকে তো এরপরে করতে হবে সেটা হচ্ছে যে আমি যেন আর্ন করতে পারি, আমি যেন আমার প্রতিষ্ঠানটাকে সার্ভাইভ করাতে পারি। তো সেই জন্য আমার সবচেয়ে বেশি বোঝা প্রয়োজন হচ্ছে মার্কেটকে। যে আমি যদি মার্কেটকে না বুঝতে পারি, বিজনেসটাকে বুঝতে না পারি, তাহলে কিন্তু আমার যে ইনোভেশন বা স্টার্ট আপের যত বেশি মূল্যই থাক না কেন সেটা কিন্তু কাজ করে না। তো বাংলাদেশের ক্ষেত্রে আমি হেলথ কেয়ারে যেই ধারণা আমার ছিল এবং এখন যে প্রেজেন্টেশন দেখলাম সেটা একই। আহ, সেইগুলো নিয়ে আমি বিশেষ আলোচনা যাচ্ছি না, আমি একটুখানি আমাদের দেশে কি হয়েছে আর আমাদের দেশে কি চ্যালেঞ্জ, এই দুইটাকে একটু ওই পার্সপেক্টিভে বলতে চাই। আমি যে কথাটা দিয়ে শুরু করলাম যে মার্কেটটা কি, বিজনেসটা কোথায়, এবং বিজনেসের চ্যালেঞ্জটা কোথায়। বিজনেস মানে আমি শুধুমাত্র যে কেনা বেচার বিজনেস বলছি না, অপারেশনটা চালাতে গেলে কি হতে পারে। তো প্রথমে বলি যে ডিনেটে আমি নন প্রফিট অর্গানাইজেশন, যেহেতু ডিনেট, আমি নন প্রফিটের সঙ্গে খুব একটা ছিলাম না। আমার নিজের টেকনোলজি স্টার্ট আপ নিয়ে কিন্তু আমি মোটামুটি আমার মেজরিটি অফ মাই লাইফ আমি কাটিয়েছি। সাইবারনেটিক সিস্টেম লিমিটেড, যেটা হচ্ছে ইলেকট্রনিক্স টেকনোলজি নিয়ে কাজ করে। সুতরাং কোর কিন্তু আমি একজন ইলেকট্রনিক্স এক্সপার্ট বলতে পারেন বা ইঞ্জিনিয়ার বলতে পারেন। তো ডিনেটে কাজ করতে গিয়ে আমি যখন যোগ দিলাম সিইও হিসাবে, সেটা ছিল 2017 সালে। তখনই কিন্তু ডিনেট হেলথ কেয়ারে, বিশেষ করে মোবাইল যে হেলথ কেয়ার বা এম হেলথ যেটাকে আমরা বলি, সেটাতে ভালো অবস্থানে ডিনেট কিন্তু তখনই একটা এক্সট্রা অর্ডিনারি, একটা অসাধারণ সিস্টেম তখন তৈরি করে ফেলেছে, এবং সেটা কিন্তু ইমপ্লিমেন্টেশন হয়েছে, এবং 2.2 মিলিয়ন মাদারকে কিন্তু এই মোবাইল হেলথ সার্ভিস দিয়ে তারা কিন্তু সার্ভিস দিয়েছে। এটা খুব ইন্টারেস্টিং একটা প্রসেস ছিল। আমি খুব সংক্ষেপে বলে নেই জিনিসটা কি ছিল। সেটা হলো যে আমাদের গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আমরা জানি যে বিভিন্ন ইকোনমিক ক্যাটাগরির মানুষ আছেন। কেউ আছে উন্নত, কেউ আছে মধ্যম, কেউ আছে একদম নিম্ন ইকোনমিক ক্লাসের, এবং তাদের লাইফ কিন্তু সহজ না। তো সেখানে যখন একজন নারী প্রেগনেন্ট হন, তার কিন্তু অনেক ধরনের চ্যালেঞ্জ থাকে। একজন প্রেগনেন্ট মহিলাকে আমরা সবাই জানি যে যেদিন থেকে তার প্রেগনেন্সিটা শুরু হলো সেদিন থেকে পিরিয়ডিক্যালি তার কিন্তু হেলথ মনিটরিংটা দরকার, তার কিছু টেস্ট দরকার, তার অ্যাডভাইস দরকার, তার কোনো প্রবলেম হলে সেটা কি সেটা বোঝা দরকার। তো বাংলাদেশের হেলথ সিস্টেম আসলে খুব ভালো, মানে স্ট্রাকচারালি খুব ভালো। কারণ আপনারা সবাই জানেন যে স্বাধীনতা যুদ্ধের পরে আহ, আমাদের আহ, বাংলাদেশ যখন স্বাধীন হলো, তারপর বঙ্গবন্ধু প্রথমে একটা কাজ করেন, ওয়েস্টার্ন হেলথ সিস্টেমটাকে ফেলে দিয়ে, যেটা হলো সেন্ট্রালাইজড হেলথ সিস্টেম, কমার্শিয়ালাইজড হেলথ সিস্টেম, তিনি কিন্তু এইটার যে যে কি বলে যে কিউবাতে যে মডেলটা, চিলিতে যে মডেলটা, চিলিয়ান যে মডেলটা, সেটাকে ইন্টিগ্রেট করেন। সেটা হচ্ছে ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে গভর্নমেন্ট হেলথ কেয়ার সিস্টেম কখনোই শহরে বড় ধরনের কোনো কাজ করবে না। গভর্নমেন্ট হেলথ সিস্টেমের মূল হবে যত দূরে মানুষ বাস করবে তত ভালো সে সার্ভিস দেওয়ার চেষ্টা করবে। এবং বাংলাদেশে আপনি তাকে দেখেন, শহরের ভিতরে কিন্তু গভর্নমেন্টের খুব একটা বড় হেলথ অ্যাক্টিভিটি নাই। সবকিছুই আছে কিন্তু উপজেলা পর্যায়ে এবং তার নিচের পর্যায়ে পুরো বাংলাদেশেই কিন্তু হেলথ সিস্টেমটা ছড়িয়ে। এটা আমাদের জন্য খুব পজিটিভ, এবং এই কারণে কিন্তু ইন্ডিয়ার থেকে আমাদের, পাকিস্তান ইন্ডিয়ার থেকে আমাদের কিন্তু হেলথ কেয়ারের যে সমস্ত ইন্ডিকেটর, মাতৃমৃত্যু, শিশু মৃত্যু, এগুলো কিন্তু অনেক কম। তো এখানে এই মোবাইল হেলথ সার্ভিসটা কি করতো, সে কিন্তু প্রত্যেকটা মা বাংলাদেশের যে কোনো জায়গায় সে প্রেগনেন্ট হলে ওই স্থানীয় লোকজন কিংবা ওখানকার একজন স্বাস্থ্যকর্মী সে কোনো খবর পেয়ে যেত। গ্রামে কিন্তু খবর পেয়ে যায় যে ওই বাসায় ওই মহিলা প্রেগনেন্ট হয়েছে, তখন তাকে মোবাইলের মাধ্যমে আমাদের সিস্টেমের সাথে রেজিস্টার করা হতো। রেজিস্টার করলে তার প্রেগনেন্সিটা যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে আমাদের কম্পিউটারে একটা ঘড়ি চালু হয়ে যেত তার জন্য, যেটা আগামী 2 বছর চলবে। এই ঘড়িতে প্রতি সপ্তাহে
2বার করে ওই মহিলার মোবাইলে মেসেজ পাঠানো হতো যে তার আজকে 2 সপ্তাহ হলো, 2 সপ্তাহের সময় তার কি দিকে খেয়াল রাখতে হবে, তার কি অসুবিধা হতে পারে, কি সুবিধা হতে পারে। 3 সপ্তাহ পরে হয়তো বা 1 মাস পরে তাকে একটা কোনো টেস্ট করতে হবে, তাকে অমুক ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে, সেই ডাক্তারকেও কিন্তু আমরা মেসেজটা পাঠাতাম এবং পুরো প্রসেসটা কিন্তু একটা ইএমআইএস সিস্টেম, ইএমআইএস এর মাধ্যমে, যেটা একটু আগে শুনলাম আমরা যে ইএইচআর এবং আপনার ইলেকট্রনিক যে হেলথ রেকর্ড এবং ম্যানেজমেন্ট সিস্টেম, সেটা কিন্তু পাইলট আকারে কিন্তু বাংলাদেশের 17টা জেলাতে 17টা লোকেশনে কিন্তু তৈরি করা হয়েছে এবং সেটা এখনো অ্যাক্টিভ আছে, যেখানে ডক্টর থেকে প্রেসক্রিপশন থেকে আপনার এই পেশেন্টের সঙ্গে কমিউনিকেশন, কানেকশন, মেসেজিং সমস্ত কিছুই কিন্তু ইন অপারেশন। অর্থাৎ আমরা কিন্তু ডিনেট এবং আমাদের যে পার্টনাররা যারা ছিল ইউএসআইডি ফান্ডিং এ, গভর্নমেন্ট এবং সেভ দ্য চিলড্রেন, আমরা কিন্তু এই ইএমআই সিস্টেমটা কিন্তু চালু রেখেছি এই মোবাইল হেলথ কেয়ার সিস্টেম সহ। তো এই প্রসেসে কিন্তু আমরা 2.2 মিলিয়ন মাদারকে কিন্তু আমরা কানেক্ট করেছি এবং তাদেরকে কিন্তু নিয়মিত সার্ভিসটা দিয়ে গেছি। এর ফলেই কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে শিশু মৃত্যু এবং মাতৃমৃত্যুর হার কিন্তু অনেকটা কমেছে। অনেকগুলো রিজনের মধ্যে এটা একটা কারণ যে একদম পার্সোনালাইজড, কানেক্টেড, ডিজিটালি কানেক্টেড টু দ্য সিস্টেম। তো এই যে ইএমআই সিস্টেমটা আমি বললাম, এখানে কিন্তু শুধুমাত্র মানে এই মোবাইল হেলথ সিস্টেমটা, এইখানে উপজেলা হেলথ কমপ্লেক্সের যত ধরনের কাজ হয় প্রত্যেকটা ডাক্তারের কাছে কিন্তু একটা করে ট্যাব আছে। সেই ট্যাবে তিনি নতুন পেশেন্ট আসলে সেটা পেশেন্টকে প্রথমে একটা রেজিস্ট্রি করতে হয়। পেশেন্ট উপজেলা হেলথ কমপ্লেক্সের কথা আমি বলছি, যেটা ডিজিটাল হেলথ সিস্টেমের অংশ। তাকে একটা রেজিস্টার করলে তাকে একটা কার্ড দেওয়া হয়, সেই কার্ডে একটা কোড থাকে একটা, সেই কোডটা যখন স্ক্যান করা হয় তখন কিন্তু ওই ট্যাবটা ওই পেশেন্টের নাম, ঠিকানা, তিনি কবে রেজিস্টার হলেন সবকিছু নিয়ে নেয়। তারপরে কিন্তু ডাক্তার তাকে দেখেন, দেখার পরে তিনি ওই ট্যাবে এন্ট্রি করেন যে এটা তার ডায়াগনোসিস কি হতে পারে, তার মেডিকেশন কি হতে পারে, সমস্ত ইনফরমেশন কিন্তু সিস্টেমে চলে যায়। তো এই যে প্রসেসটা, এখান থেকে আমরা আরো কিছু অটোমেশনের চেষ্টা করেছি, যেমন কন্টেক্সচুয়াল যে মেনু সিস্টেম, অর্থাৎ তার কোন ধরনের সিমটম দেখা দিলে কি ধরনের ডিজিজ হতে পারে এটা অটোমেটিক্যালি চলে আসে। সেটা মনিটরিং করতে গেলে ডক্টর যখন তার বায়োমেট্রিক নিচ্ছেন, বিভিন্ন ধরনের পরীক্ষা নিচ্ছেন, টেম্পারেচার থেকে শুরু করে আরো কিছু, সেইটা কোনটা গ্রিন জোনে থাকছে, কোনটা ডেঞ্জার জোনে যাচ্ছে, সেই ইন্ডিকেশনটা ডক্টরকে দেওয়া হয়। সুতরাং এই সমস্ত বিষয়গুলো যারা হেলথ কেয়ার আছেন সবাই জানেন, এগুলো সবই সেখানে ইন্টিগ্রেটেড ছিল এবং এই প্রজেক্টটা কিন্তু এখনো চালু আছে, যেটার পার্টনার হচ্ছে আমাদের হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্ট। সেই তারাই কিন্তু এটাকে অপারেট করছে উইথ দ্য হেল্প অফ ইউএসআইডি এই প্রজেক্টের মাধ্যমে। এখান থেকে আমরা অনেক কিছু করেছি। এর সঙ্গে আমরা যেটা করেছি যে এখানে আমরা একটা মানিকগঞ্জে একটা হসপিটাল অটোমেশন করেছি এই প্রসেসের আন্ডারে। সেখানে ওই হসপিটালে শুধুমাত্র এই হেলথ রেকর্ড না, ওই হসপিটালের যে ডিপার্টমেন্ট গুলো আছে, ফার্মেসি থেকে শুরু করে ওইখানে যে এক্স রে মেশিন থেকে শুরু, এক্স রে এবং ডায়াগনস্টিক সেন্টার থেকে শুরু করে ওখানে যে মাতৃ এবং শিশু কেন্দ্র আছে, সেইখানে প্রসেস শুরু করে পুরো প্রসেসটাই কিন্তু ওপেন এমআরএস সিস্টেম ব্যবহার করে কিন্তু আমরা সেটা ইমপ্লিমেন্ট করেছি। সেটা পাইলটিং হয়ে গেছে, মিনিস্টার সেটা ওপেন করেছে এবং দ্যাট ইজ ইন অপারেশন। তো এইটাকে এই ওপেন এমআরএস বেসড এই সিস্টেমটাকে পাইলট যখন আমরা করেছি, তারপরেই কিন্তু গভর্নমেন্ট এটাকে নিয়ে টেন্ডার কল করেছে এবং অনেকগুলো হাসপাতালে এই অটোমেশনটাকে ইমপ্লিমেন্ট করার জন্য কিন্তু অলরেডি টেন্ডার খোলা হয়ে গেছে এবং কিছু কিছু কাজও এগিয়েছে বলে আমি জানি। তো মোটামুটি এই সংক্ষেপে বললাম এটা। তো হেলথ সিস্টেমে আমাদের বাংলাদেশে ইন্টিগ্রেটেড হেলথ সিস্টেমে যেরকম একদিকে এই থেরাপিউটিক ক্লিনিক্যাল কাজ হয়েছে, অপরদিকে কিন্তু প্রিভেন্টিভ হেলথ সিস্টেম যেটা পাবলিক হেলথের অংশ, সেখানেও কিন্তু ডিজিটাইজেশন কিছুটা হয়েছে এবং সেইটার অংশ হিসাবে আমি একটা প্রজেক্ট ডিজাইন করেছিলাম, সেটা অলরেডি ইমপ্লিমেন্টেশনে আছে। সেটাও খুব ইন্টারেস্টিং একটা প্রজেক্ট, সেটা আমি একটু বলে নেই, তাহলে যারা আছেন খুবই উৎসাহী হবেন। সেটা হচ্ছে যে সেটা হাফ কিন্তু হেলথ টেকনোলজি, হাফ কিন্তু আমাদের সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সেখানে আমরা কি করেছি, সেখানে আমরা দেখেছি যে এই যে হেলথ কেয়ারে বাংলাদেশের যে শিশু মাতৃমৃত্যুর হার অনেক কমে নিয়ে এসছে, এর ফলেও কিন্তু আর কমানো যাচ্ছে না। 2016 সালের পর থেকে কিন্তু শিশু মাতৃমৃত্যু আর কমছে না। এই চেষ্টাগুলো সবই কিন্তু আছে। ওয়াই?
আমরা ওটা খুঁজতে গিয়ে দেখেছি যে অনেকগুলো পকেট আছে, যেই পকেটে হয়তো দেখা গেল যে উপজেলা হেলথ কমপ্লেক্স খুব দূরে, কিংবা থানা হেলথ কমপ্লেক্স অনেক দূরে, কিংবা মানুষ হয়তো এতই দরিদ্র যে তারা আসতে পারে না, অথবা সেখানে কমিউনিকেশন প্রবলেম, পানি উঠে যায় রাস্তায়, রোগীকে নিয়ে আসা যায় না। তাহলে এই ধরনের যেখানে মাল্টিপল বার্ডেন আছে সেই জায়গাটাকে আমরা কিভাবে এই সিস্টেমে আনবো, সেই জন্য আমি ইনভেন্ট করেছিলাম একটা মডেল, সেটা আপনাদেরও বলে দিস ইজ এ ভেরি ইন্টারেস্টিং মডেল। সেটাকে আমি বলতে চাই যে এটিসি মডেল, এয়ার ট্রাফিক কন্ট্রোলার মডেল। আমরা যদি দেখি যে একটা প্লেন যখন এয়ারপোর্টে ল্যান্ড করতে যায়, তখন কিন্তু পাইলটের প্রচুর ইনফরমেশন দরকার হয়, আকাশে আর কোনো প্লেন আছে কিনা, তারপরে রানওয়ে ক্লিয়ার আছে কিনা, অন্য কোনো প্লেন টেক অফ করছে কিনা, ইত্যাদি অনেক ইনফরমেশন পাইলটের দরকার হয়, যেটা গ্রাউন্ড ইনফরমেশন এবং আকাশের ইনফরমেশন। পাইলটের পক্ষে কিন্তু সম্ভব না এত ইনফরমেশন কালেক্ট করে তার পক্ষে ডিসিশন নেওয়া। পাইলট সেখানে কি করে, সে কিন্তু এডিসির সঙ্গে কানেক্ট করে। এডিসি মানে কি, এয়ার ট্রাফিক কন্ট্রোলার। এয়ার ট্রাফিক কন্ট্রোলারের কাছে কিন্তু সব ইনফরমেশন আসে বিভিন্ন চ্যানেল থেকে, সে সেগুলো জোগাড় করার সিস্টেম আছে। সে শুধু পাইলটকে কি দেয়, পাইলটের জন্য ইম্পর্টেন্ট যে ইনফরমেশনটা সেইটাকে সে কিন্তু সরবরাহ করে। এই মডেলটা আমি ইমপ্লিমেন্ট করেছিলাম আমাদের এই সিস্টেমে। এখানে হচ্ছে কি, আমাদের ধরেন সেই চর কুকরি মুক্তিতে বাস করা হয়তো এক গ্রামের মহিলা, যিনি হয়তো সারাদিন খেতে কাজ করেন, কিংবা যিনি হয়তো কোনো বাসায় কাজ করেন, তার পক্ষে তার হেলথ ম্যানেজ করা, মনিটরিং করা, কোথায় ডাক্তার আছে, কোথায় মেডিসিন আছে, কোথায় ডিজিটাল সিস্টেম আছে, এগুলো তার পক্ষে অসম্ভব। আমাদের এই মডেলটা কি ছিল, যে আমাদের সেন্ট্রালি একটা কল সেন্টার থাকবে, একটা টেলিফোন কল সেন্টার। সেই মহিলার যদি কোনো হেলথ প্রবলেম হয়, সে শুধুমাত্র আমাদের এখানে ফোন করবে। এই ফোন করার ফলে তার সঙ্গে কিন্তু আমরা ডিজিটালি কানেক্টেড হব। কানেক্টেড হয়ে তার ফোনে যে অ্যাপটা থাকবে, বা তার যে হেলথ সাপোর্ট পার্সন আছে তার কাছে, যে সেখান থেকে তার জিও লোকেশন ইত্যাদি সবকিছু কিন্তু আমরা পেয়ে যাব। পেয়ে যাওয়ার পরে আমাদের সঙ্গে কানেকশন থাকবে উপজেলা হেলথ কমপ্লেক্সের লোকাল স্বাস্থ্যকর্মীর, আমাদের সঙ্গে জিপিএস জিআইএস দিয়ে কানেকশন থাকবে এলাকার যে সমস্ত ট্রান্সপোর্ট সিস্টেম আছে, আমাদের সঙ্গে কানেক্টেড থাকবে ফার্মেসির। পুরো কানেক্টিভিটিটা, অর্থাৎ ওই মহিলার যা দরকার সমস্ত ইনফরমেশন কালেক্ট করবো কিন্তু আমরা সেন্ট্রাল থেকে, কন্ট্রোল সেন্টার, এবং আমরা ওই মহিলাকে শুধু তার প্রয়োজনীয় ইনফরমেশন দিব। যেমন যে সে হয়তো একটা, বাংলাদেশের প্র্যাকটিক্যাল প্রবলেম গুলো বলি, সে হয়তো একটা হসপিটালে গেল, তার ব্যথা উঠেছে পেটে, রাত্রেবেলায় অনেক কষ্ট করে সে একটা গাড়ি জোগাড় করে টেম্পোতে করে সে গেল, গিয়ে দেখলো এখানে ডাক্তার নাই, কিংবা ডাক্তার থাকলে হয়তো দেখা গেল যে অ্যানেস্থেসিস্ট নেই। তাহলে তার হবে না, তাকে হয় কি ওখানে, তার থেকে আবার ওখান থেকে আবার আর এক হসপিটাল, এবং আস্তে আস্তে দেখা যায় কি তাকে হায়ার উপরে উপরে আসতে হয়, অর্থাৎ উপজেলাতে হয় না, জেলা হসপিটালে আসতে হয়, নাহলে ঢাকায় চলে আসতে হয়। দিস ইজ দ্য বিগেস্ট ক্রাইসিস। তো আমরা কি করলাম, ওই হসপিটালের সঙ্গে আমরা আগেই কানেক্ট করব, যে এই ধরনের একটা পেশেন্ট আছে, তোমার সমস্ত হেলথ, তুমি রেডি কিনা, তোমার হেলথ যে তোমার ক্লিনিক্যাল সার্ভিস এই পেশেন্টের জন্য রেডি কিনা। সে যখন কনফার্ম করে তখনই কিন্তু তাকে আমি ওই হসপিটালে পাঠাবো, এবং তখন কিন্তু আমি তার সঙ্গে ওই ভেহিকেলটাকেও কানেক্ট করে দেবো। একটা টেম্পোতে আমরা জিপিএস বসিয়ে অলরেডি আমরা এক্সপেরিমেন্ট করেছি, ওই টেম্পো স্কুটার এগুলো কোথায় আছে, যারা পেশেন্ট ক্যারি করবে তাদেরকে আমরা ভিজুয়ালি দেখতে পাই যে সে ওই পেশেন্টের বাসায় গেল, তারপরে সে গিয়ে হসপিটালে গেল। সে যদি রাস্তায় কোথায় আটকে যায়, দ্যাট অলসো উই ক্যান সি অন আওয়ার স্ক্রিন। আর একজন নিয়ার বাই ভেহিকেলকে আমরা কিন্তু কল করে তার সঙ্গে কানেক্ট করে দিই। সো ইট ওয়াজ এ ভেরি ইন্টিগ্রেটেড লো লেভেল হেলথ কেয়ার সিস্টেম। তো সেই প্র্যাকটিস গুলো কিন্তু আমরা করেছি। আমার এই প্রজেক্টটা ইউএসআইডি অ্যাকসেপ্টেড, এবং এটা কিন্তু এখন পাইলটিং আছে মানিকগঞ্জে। এখন আমি একটু সংক্ষেপে বলতে চাই, আমি জানি না সময়ের কি অবস্থা, আমি একটু এক্সকিউজ চাচ্ছি, একটু বড় হয়ে যাচ্ছে মনে হয়। তিন চারটা জিনিস আমি বলতে চাই, চ্যালেঞ্জ গুলো, বাংলাদেশের চ্যালেঞ্জ গুলো। আমরা এটা, মনির হাসান বললো যে এটা কন্টিনিউ করবে, আমি হয়তো পরবর্তীতে আরো এটাকে এক্সপ্যান্ড করতে পারবো। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে, আমার কাছে মনে হয়েছে, আমি যখন এই পুরো সিস্টেম ডিজাইন এবং ইমপ্লিমেন্টেশনের সঙ্গে যুক্ত ছিলাম, আমাদের সাধারণ মানুষের যে হেলথ সিকিং বিহেভিয়ার, যেটা দ্যাট ইজ ভেরি ভেরি মানে কি বলবো, যে ভেরি ভেরি ডিফারেন্ট ফর এনি পার্সন হু ইজ লিভিং ইন সিঙ্গাপুর, এনি পার্সন হু ইজ লিভিং ইন আমেরিকা অর এনি আদার কান্ট্রি। সো এই জায়গাটাতে একটা বিশাল গ্যাপ আছে, এটা আমাদেরকে কিন্তু চিন্তা করতে হবে। মানুষ যদি আমাদের দেশে, যেটাকে বলা হয় ট্যাঞ্জিবল প্রবলেম, অর্থাৎ আমার ব্যথা উঠেছে, অমুকে বমি করছে, অমুকে মারা যাচ্ছে, অর্থাৎ যে প্রবলেম গুলা ভিজিবল, যে একটা মানুষ লাইফ থ্রেটে আছে, তখনই তারা ওই মানুষটার জন্য হেলথ সিকিং একটা কি বলবো অ্যাক্টিভিটিতে যায়।
কিন্তু একটা মানুষের ক্যান্সার হয়েছে জানে, ডায়াবেটিস হয়েছে জানে, বাট সে ও নিজেও, পেশেন্ট নিজেও কেয়ার করে না, তার ফ্যামিলিও কেয়ার করে না, আশেপাশের লোকও কেয়ার করে না, সুতরাং তারা মনে করে এটা কিছু না। সুতরাং হেলথ কেয়ারটা আমাদের এখানে ইজ এ ট্যাঞ্জিবল, যতক্ষণ পর্যন্ত এটা ফেটাল ইন্ডিকেশন না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত মানুষ যায় না। কেন যায় না এগুলো নিয়ে আমি অনেক স্টাডি করেছি, কারণ আমি এই সমস্ত প্রজেক্ট নিয়ে আমাকে প্রপোজালও লিখতে হয়। সেখানে আমরা দেখেছি যেটা অমর্ত্য সেন যেটা বের করেছেন, এবং এই যে আমাদের যে আরেকজন বাঙালি যিনি নোবেল প্রাইজ পেয়েছেন, নামটা মনে আসছে না এখন, এই দুইজন যে কাজটা করেছেন সেটা হচ্ছে যে সাইকোলজি অফ দ্য আল্ট্রা পুয়ার, অর্থাৎ তাদের যারা আল্ট্রা পুয়ার দিনে খায়, কালকের খাবারের তাদের নিশ্চয়তা নাই, এবং তারা সেটা যেহেতু কালকের খাবারের নিশ্চয়তা নাই, পরশুদিনের খাবারের নিশ্চয়তা নাই, সে হি অর শি স্টপস থিঙ্কিং অ্যাবাউট টুমরো অর ডে আফটার টুমরো অর দি নেক্সট উইক। এই যে সে স্টপস থিঙ্কিং, সেটা কিন্তু একটা তার সার্ভাইভাল টেকনিক, নাহলে সে পাগল হয়ে যেত। এই দিস এফেক্টস দি হেলথ কেয়ার আপনার হেলথ সিকিং বিহেভিয়ারে। সে মারা যাচ্ছে এরকম একটা জিনিস ছাড়া সেটাকে সে জরুরি মনে করে না, এটা একটা প্রবলেম। 2 নম্বর হচ্ছে যে আমাদের যে গভর্নমেন্ট সিস্টেম, আমি যে উদাহরণগুলো বললাম, এই পাইলটিং গুলো, এই প্র্যাকটিস গুলো আমরা যে এখানে যে রিসার্চ করেছি, ইমপ্লিমেন্ট করেছি, আমি বলতে পারি এটা উন্নত দেশে যা হয়ে থাকে তার চেয়ে খুব একটা পিছিয়ে আমি বলবো না, বিকজ উই কনসিডার এভরিথিং and then we try to implement. কিন্তু যখনই আমরা এই প্রজেক্টটাকে ধরেন পাইলটিং করলাম 3 বছর, তারপরে যখনই গিয়ে আমাদের হেলথ সার্ভিসকে দিচ্ছি, ধরেন আমাদের যে হেলথ মিনিস্ট্রিকে দিচ্ছি, তখনই এটা কিন্তু থেমে যাচ্ছে। তো আমি বলতে চাই যে বাংলাদেশে কিন্তু DHS2 নামে একটা সিস্টেম আছে, যেটা হচ্ছে হেলথ সিস্টেমের একটা ডিজিটাল মনিটরিং সিস্টেম, যেটা ম্যানেজমেন্ট সিস্টেম, যেটা সারা বাংলাদেশের হেলথ ম্যানেজমেন্টটা করা হয় DHS2 সিস্টেমের আন্ডারে। দ্যাট ইজ এ কমপ্লিকেটেড EMS সিস্টেম। আর এখানে হেলথ ক্লিনিক্যাল যেটাকে আমরা বলতে চাচ্ছি EHR এবং ইলেকট্রনিক হেলথ ম্যানেজমেন্ট, সেখানে EMI সিস্টেম কিন্তু একটা বাংলাদেশে তৈরি হয়েছে এবং বেশ কয়েক বছর ধরে চলছে। এই EMI সিস্টেমটা হচ্ছে পেশেন্টের হেলথ ডাটা, ডক্টরের ডেটা, এখানে আপনার বিভিন্ন ধরনের যে কোনো ক্লিনিক্যাল ইনফরমেশন, সেইটার একটা সার্ভার সিস্টেম, এবং সেইখান থেকে কিন্তু সেন্ট্রালি এগুলোকে সব ম্যানেজ করা হচ্ছে। এগুলো কিন্তু আছে। ইন্টারেস্টিং জিনিস হচ্ছে প্রজেক্ট যখন এইগুলাকে, যেমন বিনেট বলেন, সেভ দ্য চিলড্রেন বলেন, when they are managing it, it runs, it's fine, it's operating, it is giving service, it is proven. এটা যখনই গভর্নমেন্টকে বুঝাই দেওয়া হচ্ছে, they cannot, I mean, I don't want to say যে তারা চায় না বা পারে না বা কিছু না, আসলে টোটাল যে আমাদের ব্যুরোক্রেটিক সিস্টেমটা, that is not compatible with the digital system. ওখানে গিয়ে ছোট্ট একটা কারণে পুরো প্রসেস আটকে যায়, তারপরে দেখা যায় নানা ধরনের গন্ডগোল, এটা হচ্ছে না, ওটা বুঝছে না, একটা হয়তো একটা ট্যাব নষ্ট হয়েছে, ওটা রিপ্লেস করা নাই, কিভাবে কোন ফান্ড আসবে, কে রিপ্লেস করবে, নোবডি নোজ। নেটওয়ার্কে একটা প্রবলেম হয়েছে, নেটওয়ার্কের লোক ছুটিতে আছে, বা 3 দিন ধরে সিস্টেমের সঙ্গে কানেক্ট করতে পারছে না। সুতরাং আমাদের যে গভর্নমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, আমি অনেক জায়গায় এটাকে বলেছি যে গভর্নমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমকে যদি আমরা এই গভর্নমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমের প্যারালাল একটা ম্যানেজমেন্ট না করতে পারি, যেটা হবে একটা ডিজিটাল ম্যানেজমেন্ট সিস্টেম, সামথিং লাইক আমাজন যেটা করতেছে, বা এই ধরনের সিস্টেম, যে গভর্নমেন্ট ইজ দ্য ওনার, কিন্তু একটা বিজনেস ম্যানেজমেন্ট উইল অ্যাকচুয়ালি মেইনটেইন দিস নেটওয়ার্কিং। এইগুলো নিয়ে আমার অনেক কাজ আছে, আমি পরবর্তীতে আরো ডিটেল বলতে পারবো। আমরা যে হসপিটাল অটোমেশনটা করেছি সেটা ওপেন এমআরএস সিস্টেম, কারণ ওপেন এমআরএস ক্লাসের অ্যাডভান্টেজ হচ্ছে দিস ইজ এ গ্লোবাল সিস্টেম, নন পেইড সিস্টেম। বাই ডুইং দ্যাট ইউ আর নট ডিপেন্ডেন্ট অন এনি সফটওয়্যার ইন্ডাস্ট্রি। তো এই যে পুরো প্রসেসটা আমি বললাম, পুরোটা কিন্তু আমরা শুধু বইয়ে না, আমরা এটা ডিজাইন করেছি, ইমপ্লিমেন্ট করেছি, এটা হসপিটালগুলো ইউজ করছে, সাকসেসফুল হয়েছে, তারপরেও কিন্তু it is not picking up, not by the commercial or the commercial sector, not by the government sector, because there are many burden. ওই যে বললাম, আমি প্রথমে যা দিয়ে শুরু করেছিলাম, যে টেকনোলজি সলিউশন এটা কিন্তু একটা ডাইমেনশন, বিজনেস এবং কি বলে এটাকে যে মার্কেট, দিস ইজ অ্যানাদার ডাইমেনশন। আমি যাদের জন্য বানাচ্ছি আর দে রেডি, যদি তারা রেডি না থাকে, আমার যত চমকপ্রদ ইনোভেশনই হোক না কেন, সেটা কিন্তু will not become successful. আমরা এই অবস্থায় আছি, এই বলে আমি শেষ করছি। আমি একটু শর্টে পার্সপেক্টিভটা দিলাম।
মনির হাসানকে আমি বলছি যে এই বিষয়ে যদি আপনি সামনে আরো এ ধরনের আয়োজন করতে চান, I can give you enough in-depth insight information about this, because this is a very important issue. কারণ হেলথ হচ্ছে একদিক থেকে ইম্পর্টেন্ট, কারণ মানুষের জীবন রক্ষা। 2 নম্বর হচ্ছে আমাদের গড় লাইফ, মানে আমাদের যে গড় আয়ু বেড়ে যাচ্ছে, 72 ক্রস করে গেছে। এর অর্থই হচ্ছে সারা জীবনে আপনি যত টাকা কামিয়েছেন সব কিন্তু হেলথ সিস্টেমকে দিয়ে দিতে হবে, স্বাস্থ্য খাতে দিয়ে দিতে হবে। সুতরাং নেক্সট যে বিজনেস, নেক্সট যে অপরচুনিটি, নেক্সট যে গ্রোথ, সবই কিন্তু হেলথ সেক্টর হবে। বাংলাদেশেও তাই হতে বাধ্য, বিকজ মানুষের যত বয়স বাড়বে সারা জীবনের ইনকাম, জমানোর টাকা সব কিন্তু এখানে খরচ করতে হবে। তো সুতরাং দিস ইজ এ গুড, মানে আমি বলবো দিস ইজ এ প্রমিজেবল ইনভেস্টমেন্ট ফর দা কি বলে ইনভেস্টার্স। বাট বাংলাদেশে যে হাই বিজনেস রিস্ক, সেটার জন্য মানুষ সাহস পাচ্ছে না। এবং আরেকটা জিনিস অ্যাড করতে চাই, গভর্নমেন্টের যে এখন নতুন যে সমস্ত রেগুলেশন করছে হেলথ নিয়ে, দ্যাট ইজ অ্যাকচুয়ালি মেকিং এভরিবডি ভেরি স্কেয়ার্ড, বিকজ এত ধরনের রেগুলেশন চাপানো হচ্ছে, যেটা করতে গেলে আমার এই সমস্ত কাগজপত্র বের করতে 3 বছর যাবে। তারপরে কখন আমি বিজনেস করবো, কখন আমি সাকসেসফুল হবো। এই বলে আমি শেষ করছি। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ সিজান। আমার মনে হয় যে আমরা দুইটা জিনিসে আসলে এখন আমরা মোটামুটি আলাপ করতে পারি। আমরা ডক্টর মশির ভাই যেটা করলেন, যেটা হচ্ছে যে ট্রেন্ডটা বলার চেষ্টা করছেন, এবং মোটামুটি যে জিনিসটা আমরা যখন খেয়াল করলাম সেটা হচ্ছে যে টেকনোলজির যে ইনফিউশনটা, যেটা কিনা আমাদের টোটাল সিস্টেমে একটা নতুন জায়গা তৈরি করতেছে, এবং সেটা কিন্তু হবেই। মানে এই যে পরে দেখেন সিজার কিন্তু শুরু করার সময় যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মানুষের তৈরি হওয়া, এগুলোর পাশাপাশি কিন্তু শেষ করার সময় কিন্তু এটা বলছে যে যখনই মানুষের গড় আয়ু বেড়ে যাবে, তখন কিন্তু হেলথ সিস্টেমের উপর তার একটা হবে। এবং ওই যেটা আমরা বলি যে সারা জীবন যত টাকা কামাবো, শেষ 10 বছরে সেগুলো সব হাসপাতালে দিয়ে হয়তো আমাদেরকে বিদায় নিতে হবে। তো যাই হোক, আমার মনে হয় যে এখানে মার্জিয়া হক উনি বলেছেন যে শুরুতে একটা হচ্ছে ইলেকট্রনিক হেলথ রেকর্ড, ইলেকট্রনিক হেলথ রেকর্ডের ব্যাপারটা, এবং আমাদের দেশে তো আসলে ডেটা প্রোটেকশন অ্যাক্ট নাই। তো সেই ক্ষেত্রে তার একটা আশঙ্কা হচ্ছে যে এটা হয়তো এই যে ডেটাগুলো সংগ্রহ করা হবে সেটা আমি যদি একটু ইন্টারাপ্ট করি, মনির হাসান, আছে হেলথের আমাদের এখন খুব স্ট্রং ডাটা প্রোটেকশন আছে। প্র্যাকটিক্যালি কতটুকু আছে সেটা কোশ্চেনেবল, বাট অন ল এটা আছে। আছে, কিন্তু ওই আমাদের তো পার্সোনাল ডেটা প্রোটেকশন ল বলে কিছু নাই, এটা যতদূর আমি জানি। এটা কি আছে? হেলথে বিশেষভাবে আছে, হেলথে আলাদা আছে। হেলথ আলাদা আছে, এটা আমি জানতাম না। যাই হোক, এগুলো আলাদাভাবে ইয়ে করা হয়েছে, এবং এখন ফাংশন ছাড়া আপনি কিছু করতে পারবেন না। আচ্ছা, সো মার্জিয়া হাত তুলছেন, মার্জিয়া কি বলতে চান? থ্যাংক ইউ মামা। সবার আসলে যে যে জিনিসগুলো নিয়ে আসলে সবাই আজকে রেইজ করেছেন মামা, সেটার উপরে লম্বা সিরিজ লাগবে, কারণ প্রত্যেকটাই এক একটা খুবই বড় বড় ব্রাঞ্চ। একদিনে এই আলোচনা শেষ হবে না। মশিউর ভাই যেগুলো নিয়ে বলছেন, যেটার পার্সপেক্টিভে বলা, সিরাজুল ভাই, আমি ইয়েটা দেখেছি। আমি অবশ্য জানি না এরপরে কোনো আপগ্রেড হয়েছে কিনা বাংলাদেশের, যেটা হেলথের ডেটা প্রোটেকশনের যে লটা, রেগুলেশনটা, যেই ভার্সনটা আমি দেখেছিলাম, আমি স্বীকার করছি আমারও দেখতে হবে যে আপডেট আছে কিনা। সেখানে বেশ আরো কাজ করার জায়গা আছে, যেখানে আমরা জানি যে সারা পৃথিবীতেই এখন পর্যন্ত কোনো সলিড, মানে জিডিপিআর কে বলা হয় যে সবচেয়ে অ্যাডভান্স, কিন্তু জিডিপিআর এর মধ্যেও ফাঁকফোকর আছে। সেখানে এটার আসলে কনস্ট্যান্টলি আপডেট করা, জিডিপিআর এর পরে যেটা এআই রেগুলেশন ইউকে তে হওয়ার কথা ছিল, ইউরোপেও এখনো এটা নিয়ে কাজ হচ্ছে। এআই রেগুলেশন, স্পেসিফিক্যালি এআই রেগুলেশন নিয়ে, যেহেতু ডেটা তো ডেটার নানা রূপ আছে। তো এইটা একটু আমিও দেখবো আসলে এর পরের ভার্সন গুলা কতখানি এসছে। কিন্তু ইন জেনারেল যে মানে মানুষের যে ডেটা, সেটার যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটাই যেহেতু হচ্ছে খুব বিভক্ত এই জায়গাটাতে, যখন হচ্ছে পাবলিক ইন্টারেস্ট ইনভলভ, সেখানে কিন্তু এই জিডিপিআর এরও একটা ফাঁকফোকরের জায়গা হচ্ছে এই হেলথ কেয়ারের ডেটাটা। কারণ জিডিপিআর এ বলা হচ্ছে যখন পাবলিক ইন্টারেস্ট ইনভলভ, তখন জিডিপিআর এর ওই রেস্ট্রিকশনটা কমে আসে। তো তখন ওই যেটা আপনারা বলছিলেন এমআইএস সিস্টেম নিয়ে, যে
এইখানে অলরেডি যে সিস্টেম গুলো আছে, তো সেখানে যখন সরকার এই জিনিসটাকে কন্ট্রোল করে, যদি এটা সেন্ট্রালাইজড হয়, যদি এটা ডিসইন্টিগ্রেটেড হয়, মানে এই প্রত্যেকটা ক্ষেত্রে আসলে কখন কি হবে, মানে এটা তো আমাদেরও এখন ডিসিশন নেওয়ার টাইম আসছে। কারণ যদি আমরা এটা না নেই, তাহলে বাকি দেশগুলোতে যে প্রবলেম গুলা হয়েছে, সেই প্রবলেম গুলাতে আমরাও পড়তে যাব। কারণ জাস্ট আমি যেহেতু এখন এখানে 6 বছর ধরে আছি, আমি যদি ইউকের যদি এক্সাম্পলটা দিই, তো ওরা যেমন শুরুতে যখন এটা বানাচ্ছিল, তখন যেহেতু বিভিন্ন কাজগুলো কমার্শিয়াল পার্টনারকে বিভিন্ন ভাবে দেওয়া হয়েছে, সেই জন্য কিন্তু ওদের অনেক কিছু হচ্ছে খুবই ডিসইন্টিগ্রেটেড অবস্থাতে। ওদের প্রাইমারি কেয়ার হচ্ছে একটা আন্ডারে, সিস্টেম 1 এর আন্ডারে, কিন্তু প্রত্যেকটা হসপিটালের হয়তো ছোট ছোট কাজগুলোর জন্য আলাদা আলাদা কোনো হয়তো কোম্পানিকে হচ্ছে কাজ দেওয়া আছে। তারপর এখন সেগুলা থেকে ভেন্ডর লক, মানে সিস্টেমগুলো ভেন্ডর ধরে ম্যানেজ করে, ভেন্ডর লক করে রাখে তার মতন করে। তো এখন যখন আবার এনএইচএস এক্স বা ডিজিটাল এনএইচএস ডিজিটাল হচ্ছে শুধু ডিজিটাল হেলথ কেয়ার কে নিয়ে, আর এনএইচএস এক্স হচ্ছে এআই কে নিয়ে হচ্ছে স্পেসিফিক্যালি হচ্ছে কাজ করে। এখন আবার এই দুইটাকে বলছে এরা মার্জ করে দিবে। তো তখন এখন হয়তো আবার আস্তে আস্তে ইন্টিগ্রেশন হবে, কিন্তু এই সময়ও যে জিনিসগুলো এসছে, যে বারবার যে প্রবলেমগুলো এসছে, এগুলো ইন্টারঅপারেবল না। তখন হচ্ছে নানা রকম হচ্ছে সমস্যা হয়। হয়তো একটা কোম্পানি হচ্ছে সব এক্স রে গুলোকে হয়তো সে হচ্ছে প্রসেস করে একটা হসপিটালের জন্য, তারপরে দেখা গেল সেই স্ট্যান্ডার্ডের সাথে হয়তো আমি ইংল্যান্ড টু স্কটল্যান্ড বলবো না, আমি ইংল্যান্ডে আরেকটা এনএইচএস ট্রাস্টে গেলে বা আরেকটা সিসিজির আন্ডারে গেলে হয়তো দেখবো যে সেই স্ট্যান্ডার্ডাইজেশনটা সেম না। তো তারপরে যখন এগুলাকে একসাথে অটোমেটিক্যালি প্রসেস করতে দেওয়া হচ্ছে, তখন সেই জিনিসগুলো স্বাভাবিকভাবেই ঠিক মতো কাজ করছে না। না, এটা আসলে আমেরিকাতে যেটা করেছে সেটা হলো HL7 নামেও একটা ওয়াইডলি স্ট্যান্ডার্ড একটা প্রোটোকল আমরা ব্যবহার করি, যেটা EMR সিস্টেমগুলোতে ব্যবহার করা হয়। সিঙ্গাপুর, তারপর আমাদের যে সমস্ত উন্নত বিশ্বের যে EMR সিস্টেমগুলো সবগুলোই HL7 প্রোটোকল দিয়ে এখন তৈরি করা। যেখানে ওই ইউকের যে ভেন্ডর লকের আপনি কথাটা বললেন, সেটা আসলে আমাদের দেশেও, হ্যাঁ আমি মনে করি যেটা আমাদের সচেতন থাকতে হবে, যেটা আমাদের দেশের এটা জাস্ট নতুন একটা প্রজেক্ট নিয়ে শুরু হচ্ছে, গভর্নমেন্ট জাস্ট শুরু করেছে। আশা করি যে HL7টা যেন প্রয়োগ করা হয় এ ব্যাপারে, বা ওপেন স্ট্যান্ডার্ড ইউজ করা হয় সে ব্যাপারে আমার মনে হয় যে যারা নীতি নির্ধারণ রয়েছে তাদেরকে আমাদের ইনফ্লুয়েন্স করা দরকার। মানে এই পয়েন্টে আসলে বলতে যাচ্ছিলাম যে যদি আমরা এখন থেকে স্ট্যান্ডার্ডাইজেশনটা রেডি করি। সরি, আমি যদি একটু অ্যাড করতে পারি, এই প্রবলেমটা আমরা জানি, বিশেষ করে কমার্শিয়াল হেলথ ফ্যাসিলিটি যেগুলো হসপিটাল গুলো, প্রবলেমটা হচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ হয়, বিভিন্ন ধরনের স্ট্যান্ডার্ড ইউজ হয় যেগুলো নন স্ট্যান্ডার্ডাইজ। তো আমাদের দেশে সেই প্রবলেম আছে, অলরেডি যে সমস্ত হসপিটাল গুলো তাদের নিজেদের সিস্টেম ব্যবহার করছে সেইটার সঙ্গে কানেক্ট করা উইল বি ডিফিকাল্ট। বা এখানে কিন্তু ওই ইন্টারফেসটা করা সম্ভব, সেই জন্যই কিন্তু গভর্নমেন্ট সিস্টেমে কিন্তু ওপেন এমআরএস কে চুজ করা হয়েছে, যাতে ওপেন সিস্টেমেই কিন্তু হেলথ ডাটাকে আসতে হবে। আর যদি কোনো সিস্টেম যদি ওপেনে না থাকে তাকে কিন্তু কনভার্ট করতে হবে, অর্থাৎ ইন্টারফেস করতে হবে যাতে সে ওপেন সিস্টেমের যে রিকোয়ারমেন্ট। তো এটা শুধু বাংলাদেশ হেলথ সেক্টরে না, আমাদের কিন্তু ফাইন্যান্স সেক্টরেও এখন এটা হচ্ছে। আপনারা সবাই জানেন যে আমাদের বাংলাদেশে কিন্তু পৃথিবীতে পায়োনিয়ারিং একটা ডিজিটাল ইন্টিগ্রেশন হয়েছে, সেটা হচ্ছে আমাদের প্রকিউরমেন্ট সিস্টেম, ইজিপি সিস্টেম যেটাকে চেনেন। যে বাংলাদেশের সব টেন্ডার কিন্তু, সরকারি সমস্ত টেন্ডার কিন্তু প্রায় আর কি 90% কিন্তু ডিজিটাল সিস্টেমে করতে হয়। অর্থাৎ আপনি কোনো জায়গায় কোনো টেন্ডার জমা দিতে পারবেন না কাগজে, আপনাকে ডিজিটাল সিস্টেমে করতে হবে। তো এই সেন্ট্রালাইজ যে সিস্টেমটা করা হয়েছে এটা কয়েক বছর ধরে রান করছে। ডিনেট এটার সঙ্গে যুক্ত ছিল, দ্যাট ইজ অলসো ভেরি ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। অন্য কোনো দিন কোনো জায়গায় সুযোগ হলে বলতে পারবো। এইখানেও কিন্তু এই ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড এবং প্রোটোকল সেটাকে মেনটেন করে OCDS কে কিন্তু ইমপ্লিমেন্ট করা হচ্ছে। এগুলো করা হচ্ছে কারণ আপনারা সবাই জানেন, মনে করতে পারেন যে বাংলাদেশ এত অ্যাডভান্স কাজ কিভাবে করছে। সেটা হলো ধরেন ইজিপি সিস্টেমের সাথে কানেক্টেড কিন্তু ওয়ার্ল্ড ব্যাংক, সো দে আর পুশিং যে OCDS করতে হবে, ওপেন যে প্রকিউরমেন্ট ডাটা সিস্টেম করতে হবে যাতে এটা সারা পৃথিবীতে এক হয়। অপরদিকে এই যে EMIS বাংলাদেশে, এটাও কিন্তু USAIDর ফান্ডিং এ হয়েছে। সুতরাং সেইখানে এই ডাটা প্রোটেকশন এবং ডাটা কম্পিটিবিলিটি এগুলো নিয়েও কাজ হয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে দুইটাই, যে ডাটার কিন্তু দুইটা দিক আছে, একটা লিগাল সাইড আর একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ম্যানেজমেন্ট সাইড। ওই ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট সাইডে কিন্তু বাংলাদেশে
এখনো খুব একটা কাজ হয়নি, কিছুটা হয়েছে, বাট যেহেতু এখনো প্র্যাকটিক্যালি বড় কোনো সিস্টেম নাই এবং গভর্নমেন্টের সেই ক্যাপাসিটিও নাই, সুতরাং ওইটা কিন্তু ঠিক মতো এগোয়নি, যেটা মার্জিয়া হক বলছিলেন। কিন্তু লিগ্যাল সাইডের বিষয়টা অনেকটাই গিয়েছে, যে আমি একজনের হেলথের কোনো একজনের ইন্টারভিউ নিতে পারবো না, আমাকে কিন্তু পারমিশন নিয়ে আসতে হবে, কি কোশ্চেন থাকবে, কি উত্তর হবে, সেগুলো কিভাবে প্রোটেক্ট করবে, এগুলো সব থাকতে হবে। তা আমি বলবো যে এগোচ্ছে, হয়তো এখনো তো পুরো প্রসেসটা শুরুই হয়নি। আমার মনে হয় যে আমাদের হয়তো এখানে কিছু কাজ করতে হবে। আমার মনে হয় এখানে একটা প্রশ্ন আছে, এটা ইশতিয়াক ইকবাল সাহেব করছেন, এটা বশির ভাই আপনার জন্য বলছে যে ইফ এনিওয়ান wants to make a career in this field, what kind of steps should anyone take from the beginning? মানে ডিজিটাল হেলথ কেয়ারে কেউ যদি ক্যারিয়ার করতে চায় তাহলে কোথা থেকে শুরু করবে? হ্যাঁ, 3 ধরনের অপরচুনিটি রয়েছে। যারা প্রযুক্তিবিদ, আমি যেটা করেছি, আমরা যারা ইঞ্জিনিয়ারিং কাজ করে আসছি তারা মূলত এখন হেলথ কেয়ারের জিনিসগুলোকে ইমপ্রুভমেন্ট করে, স্কিল সেটগুলোকে অ্যাড করে আমরা ডিজিটাল হেলথ কেয়ারে কাজ করছি, এটা একটা। আরেকটা হচ্ছে যারা বিজনেস ডেভেলপমেন্ট বা বিবিএ বা এমবিএ করা রয়েছে তারা সেই সাথে অ্যাডিশনাল হেলথ কেয়ারের কিছু কোর্স এবং করে তারা ডিজিটাল হেলথ কেয়ারে কাজ করছে। এই দুটো শ্রেণী মূলত কাজ করছে। আর আরেকটা 3 নম্বর রয়েছে যেটা প্রফেশনাল ডাক্তার, যারা ডাক্তার কমিউনিটি রয়েছে, ডাক্তাররা তারা টেকনোলজি শিখে ডিজিটাল হেলথ কেয়ারে আসছেন, অর্থাৎ বিজনেস, ইঞ্জিনিয়ার এবং ডাক্তার, এই 3 ধরনের পেশার লোকজন তারা এখানে ক্যারিয়ার ডেভেলপমেন্টের সুযোগ রয়েছে। আমি মনে করি যে উনি যেটা কমেন্ট করেছেন খুব সম্ভবত ডাক্তার না, সুতরাং তার জন্য রয়েছে ইদার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে হেলথ কেয়ারে কাজ করা, যেমন বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বলে একটা সাবজেক্ট রয়েছে, ডিজিটাল হেলথ কেয়ার বলে কিছু টপিক এখন ইউনিভার্সিটিগুলোতে অফার করছে, এছাড়াও বিভিন্ন বিভিন্ন কোর্স রয়েছে, সেগুলোকে শিখে ডেভেলপ করা যায়। আমার ব্যক্তিগতভাবে আমি কাজগুলো করেছি গবেষণার মাধ্যমে এবং একটা স্টার্ট আপে আমার সরাসরি কাজ করার অভিজ্ঞতা সিঙ্গাপুরে, সেটার মাধ্যম দিয়ে আমার এই ফিল্ডে আসা। মানে ইশতিয়াক আপনি কি আছেন? আপনি তো ব্লকচেইন নিয়ে কাজ করেন মূলত, সেখান থেকে এটা রিলেটেড ইশতিয়াক আছেন কিনা আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ স্যার। আমি আসলে হচ্ছে এখন পিএইচডি করার জন্য ট্রাই করছিলাম, তো ওই জন্যই আসলে আমি কোয়েশ্চেনটা করলাম যে কি পার্সপেক্টিভে করলে আসলে জিনিসটা বেটার হয়। আপনি তো আমরা কাজ করতেছেন হচ্ছে আপনার মাস্টার্স এর কাজ হচ্ছে ব্লকচেইন দিয়ে, তাই তো? এখন আপনি পিএইচডি তে সুইচ করতে চান কিনা এটা বুঝতে চাচ্ছেন? জি জি জি, রাইট রাইট, জি স্যার। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আর কেউ কোনো প্রশ্ন করতে চায় কিনা? আমরা আজকে অনেকগুলা মানে টাচ পয়েন্ট পাইছি। থ্যাংক ইউ মানে বশির ভাই, মার্জিয়া, সিজার, আপনারা অনেকগুলো টাচ পয়েন্ট দিচ্ছেন। আমার যেটা মনে হচ্ছে প্রত্যেকটা টাচ পয়েন্ট নিয়ে, ওই যে মার্জিয়া যেটা বলছে যে প্রত্যেকটা পয়েন্ট নিয়ে হয়তো আমাদেরকে ডিটেইলে অনেকগুলো আলোচনা করতে হবে। সো মোস্টলি আসলে যেটা করতে হবে যে আমরা 2-4 জন একটু বসে, আমরা তো সবকিছু করতে পারবো না, 2-4টা প্রায়োরিটি এরিয়া আমরা আইডেন্টিফাই করতে পারি কিনা, যেটা নিয়ে আমরা আমাদের এই সেশন গুলা এবং কাজগুলা যদি কন্টিনিউ করতে চাই। আর এমনিতে যারা আমি আজকে আমরা আসলে ইন্টেনশনালি কাউকে ওইভাবে দাওয়াত দেই নাই, মানে সিজারকে ছাড়া আমি আসলে কাউকে ওইভাবে আসার জন্য বলি নাই। যারা রেজিস্ট্রেশন করছে ফেসবুক থেকে তারাই মূলত এখানে আছেন। তো সামনের দিনগুলোতে আমরা কি ধরনের লোকজনকে রাখা উচিত, কোন জায়গায় যাওয়া উচিত, এটা নিয়ে যদি মশিউর ভাই এবং আমার একটা পরামর্শ হচ্ছে যে কি ধরনের স্ট্যান্ডার্ড হবে কিংবা ভবিষ্যতের দিক নির্দেশনার ব্যাপারে সেটা প্রফেশনালদের টিমদের নিয়ে করা উচিত। বাট এখানে যেহেতু অডিয়েন্স একটা বড় অংশ আমাদের তরুণ সমাজ, আমার মনে হয় আমি খুবই আগ্রহী হব ডিজিটাল হেলথ কেয়ারে যে সমস্ত স্টার্ট আপগুলো সাকসেসফুলি রান হয়েছে আমেরিকা, ইউরোপে কিংবা আমাদের এশিয়াতে, যেমন ইন্দোনেশিয়াতে প্রচুর স্টার্ট আপ ভালো ডেভেলপ হয়েছে, এদের কি কি মডেলে কাজ করছে সেই স্টার্ট আপগুলোকে হয়তোবা আমরা আমাদের তরুণ সমাজের কাছে তুলে ধরতে পারি যে দেখো ইন্দোনেশিয়াতে এইভাবে কাজ করছে, তোমরা কেউ যদি শুরু করতে চাও এইভাবে করতে পারো। তো এই ধরনের তাদের মডেলগুলোকে ইন্ট্রোডিউস করলে মনে হয় খুবই ইফেক্টিভ হবে তরুণ সমাজের জন্য। দুটো একটা ভালো জিনিস। হ্যাঁ, আর সিজার যদি বলেন যে আমরা পলিসি লেভেলে কি ধরনের কাজ আছে। হ্যাঁ, আমি একটু আপনাকে জিজ্ঞেস করতে চাই, কারণ আমার এখন একটা বদভ্যাস হয়ে গেছে যে ওয়াই কোশ্চেনটা জিজ্ঞেস করা। তো আমি যদি প্রথমে জিজ্ঞেস করতে চাই যে এই আমাদের এই সেশন গুলা বা যারা পার্টিসিপেট করছেন বা BDOSN এর বা আপনার কেন আমরা করছি, সেই প্রশ্নটার উত্তর যদি আমরা পাই তাহলে কিন্তু উই ক্যান অ্যারেঞ্জ
আমাদের ইন্টারভেনশন গুলো, যে আমরা সেখানে কাকে আনবো, কিভাবে আমরা কি করবো, ওই মানে উদ্দেশ্যটা আগে বলছি। বেসিক্যালি এটা মানে মশির ভাইয়ের সঙ্গে যখন আমার আলাপ হচ্ছিল, তখন আমার একটা মানে আপনাকেও আমি এটা আপনার সঙ্গে যখন আলাপ হয়েছে তখন বলছি যে আমার একটা দুঃখ লাগতেছিল যে আমাদের স্টার্ট আপ ইকোসিস্টেমে আমাদের ছেলেমেয়েরা কিন্তু ডিজিটাল হেলথ কেয়ার নিয়ে কিছু করতে চাচ্ছে না। মানে তারা এখনো অন্যান্য এখানে যে একটা আপনি যেটা বললেন যে এটা ফাইন্যান্সিয়ালি কমার্শিয়ালি কিন্তু এই সিস্টেমটা, এবং বিশেষ করে সরকার যদি পলিসি লেভেলে এবং সিস্টেম তৈরি করে, আর পুরো বড় কাজটা, মূল কাজটা যদি এই প্রতিষ্ঠানগুলো ডিজিটাল মানে ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে যদি আমাদের তরুণরা কাজ করে, তাহলে আমার তো দুটো ইস্যু সবসময়, একটা হচ্ছে ইনকাম জেনারেশন আর একটা হচ্ছে কর্মসংস্থান, এমপ্লয়মেন্ট। ওই জায়গা থেকে মূলত আমি জিনিসগুলা শুরু করতে চাই আর কি। যেমন আলাপটা যে ধরেন, যেমন আমরা যে ব্লক চেইন নিয়ে যে অ্যাক্টিভিটিটা করছি, সেটাতে যেমন আমরা এখন মোটামুটি একটা জায়গায় আসছি, এবং আরেকটা জিনিস, একটা একটা ভালো দিক হচ্ছে যে আমরা ব্লক চেইনের আলোচনাটা শুরু করার পরে বাংলাদেশে যারা যে দুইটা প্রতিষ্ঠান সবচেয়ে বড় স্টেক হোল্ডার, বাংলাদেশ ব্যাংক এবং ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, তারাও এখন উৎসাহী হয়ে আমাদের ওই অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত হয়েছে। ও এখানেও আমরা আশা করতেছি যে আমরা মানে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, ইনিশিয়ালি প্রথম একটা দুইটাতে হয়তো আমরা একটু বিচ্ছিন্ন ভাবে অনেক জিনিস আলাপ করব, কিন্তু আমরা যদি লাইন আপ করে ফেলতে পারি যে যেমন আমাদের একটা তো উদ্দেশ্য মশির ভাই বললেন যে আমরা যদি আমাদের তরুণদেরকে আকৃষ্ট করতে চাই এই বড় যে একটা এরিয়া, এবং এখানে যে আসলে মানুষকেও সাহায্য করা যাচ্ছে, এট দ্য সেম টাইম একটা ওয়েলথও জেনারেট করা যাচ্ছে, এটা একটা বড় কাজ। সেটা যদি করতে পারি, আবার সেটা করতে গিয়ে আপনি যে বিষয়গুলো সামনে আছে, যেমন পলিসি লেভেলে, তারপর মাঝে যেটা বলতেছে যে ডেটা সিকিউরিটি, এই জায়গাগুলো তো কিছু জিনিস করতে হবে, নাইলে যেমন আপনি বলতেছেন বাংলাদেশে যে কাগজপত্র চায়, যে কাগজপত্র বানাইতে হয়, সেই কাগজপত্র বানাইতে 3 বছর লাগে। এই 3 বছরে তো টেকনোলজি চেঞ্জ হয়ে যায়, তাহলে কেন একটা ছেলে বা একটা মেয়ে এই রিস্ক আসবে? সে বরঞ্চ ট্রেডিং করে দিনটা কাটাই দিবে। সে একটা ডিজিটাল সিস্টেম তৈরি করার চাইতে 3টা এক্সরে মেশিন না বড় 3টা হাসপাতালে বেঁচে দিলে ওর জন্য লাভ বেশি। এই জায়গাগুলোতে তাহলে আমরা একটু আইডেন্টিফাই করতে পারি যে কোথাও যদি পার্সু করা যায়, মানে একটা ভয়েস রেজ করা যায় যে আমি একটু বলি আপনার পার্সপেক্টিভ। সেটা হচ্ছে যে প্রথমেই কিন্তু আমি বলতে চাই যে উদ্দেশ্যটা আমার কাছে ক্লিয়ার। তো সেই উদ্দেশ্য নিয়ে যদি আমরা কথা বলি, আমরা যদি আলোচনা করি, তাহলে কিন্তু আমাদেরকে খুব স্পেসিফিক হতে হবে। হেলথ সেক্টর কিন্তু ইজ এ ভেরি কমপ্লেক্স সেক্টর, ভেরি কমপ্লেক্স। এটার সঙ্গে বহু কিছু জড়িত, হিউম্যান সাইকোলজি থেকে শুরু করে আপনার মোস্ট সফিস্টিকেটেড ইকুইপমেন্ট সবকিছুই জড়িত, এবং বাংলাদেশে সবগুলোই আছে। সুতরাং এখনকার হেলথ সেক্টর মানে হচ্ছে ইটস এ ভেরি কমপ্লেক্স ইকোসিস্টেম। 2 নম্বর হচ্ছে হেলথ সিস্টেমের যে যে কাজ করতে গেলে এখানে যে লিগাল ইস্যু, এখানে যে যে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইনফ্রাস্ট্রাকচার ইস্যু, এগুলো কিন্তু অনেক জটিল। তৃতীয় হচ্ছে যে গভর্নমেন্ট হেলথ সিস্টেম কিন্তু ইজ হিউজ। আপনারা যদি খেয়াল করেন, বাংলাদেশ কিন্তু পৃথিবীর 8ম বৃহত্তম দেশ। তাহলে পৃথিবীর 8ম বৃহত্তম দেশের হেলথ সিস্টেম মানেও কিন্তু সেটা কিন্তু পৃথিবীর 8ম বৃহত্তম হেলথ সিস্টেম, বিকজ এত মানুষকে নিয়ে স্বাস্থ্য সেবা খুব কম দেশকে দিতে হয়। তো এটাকে আমরা চেঞ্জ করতে চাইলে আমরা শত চেষ্টা করলেও আমরা আসলে খুব নয়, এটা বিশাল বড় একটা ম্যামথ। এটাকে বহু প্রজেক্ট, বহু মানুষ মানে ঠেলাঠেলি করেও কিন্তু সরাইতে পারছে না, বিকজ ইটস সো কমপ্লেক্স দি গভর্নমেন্ট সিস্টেম। তাইলে আমরা কি করতে পারি? আমি এই 3টা জিনিসকে মাথায় রেখেই কিন্তু ইয়াং জেনারেশনের দিকে যেতে বললাম। তখন আমি বলবো প্রথম যেটা করা উচিত, মানে যেটা আমাদের মানে কি বল গাইডলাইন দেওয়া উচিত, প্রথম হচ্ছে সোশ্যাল বিজনেস। সোশ্যাল বিজনেস আমি বলি, যেমন ধরেন এই যে বিকাশ যে শুধু একটা ডিজিটাল সিস্টেম, ডিজিটাল ফাইন্যান্স যে ফাইন্যান্সের একটা সিস্টেম ও মডেল, তাই না? কত মানুষকে প্রতিদিন 10 টাকা হইলেও সে কিন্তু একটা লাভ দিচ্ছে। এই জন্য কিন্তু গ্রামের দোকানে একটা দোকান করছে, সে কিন্তু বিকাশের ইয়েটা প্যারালালি করে। তো আমাদের হেলথ সিস্টেমেও কিন্তু সোশ্যাল বিজনেসে অনেক স্কোপ আছে। তাকে নিজেকেই যে সবকিছু পুরো সিস্টেমকে ইনোভেট করতে হবে, রান করতে হবে, তা কিন্তু না। সে কিন্তু এই সাপোর্টিভ অ্যাডিশনাল প্রচুর ডিজিটাল অ্যাক্টিভিটিস করতে পারে। এটা আমার 2-3টা মডেল আছে, আমি হয়তো পরে কোনো সুযোগ হলে আলাপ করতে পারবো। তো প্রথম হচ্ছে যে এইটা টেকনোলজি গুলোকে শিখা, সেটাকে কিভাবে সে সোসাইটিতে ইমপ্লিমেন্ট করবে, কিভাবে সে গভর্নমেন্টের সাথে ইন্টিগ্রেট হতে পারে, প্রাইভেট হেলথ সেক্টরের সাথে ইন্টিগ্রেট হতে পারে। কারণ প্রাইভেট হেলথ সেক্টর দিস নাও ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি এমন একটা কি বলবো স্টার্ট আপ তৈরি করতে পারেন
যে আপনার এলাকার গ্রামে আপনি বাস করেন, আপনার এলাকার মানুষদেরকেই আপনি নিয়ারেস্ট হসপিটালের যে সার্ভিসটা সেটাকে আরো ভালো দিতে পারবেন, বা আপনার মাধ্যমে গেলে সে শিওর একটা সার্ভিস পাবে। এই ধরনের ইনোভেশন। আমি ইনোভেশন বলতে আমি একটা জিনিস ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে বলবো সবাইকে, এটাও আমরা ভাঙতে পারি এই আলোচনায়। ইনোভেশন মানেই কিন্তু ডিজিটাল টেকনোলজি ইনোভেশন না, ইনোভেশন মানে কিন্তু সেটা হিউম্যান সহ, মানুষ সহ, সোসাইটি সহ। সুতরাং এই ইন্টিগ্রেটেড আইডিয়া যদি দেই, তাইলেই কিন্তু এই ছোট ছোট অনেক সোশ্যাল বিজনেস বেড়ে আসবে, যেগুলো আসলে পেরিফেরাল হিসেবে কাজ করবে। এবং অনেকগুলো পেরিফেরাল মিলিয়ে যখন একটা ইকোসিস্টেম তৈরি হবে, তখনই কিন্তু একটা পিওর টেকনিক্যাল ইনোভেশন কিন্তু সার্ভাইভ করে বা সাস্টেন করে। সুতরাং আমরা এইভাবে যদি চিন্তা করি সিস্টেম থিঙ্কিং মডেলে, তাইলে আমার মনে হয় ইয়াংদেরকে একটা ভালো ইয়ে দিতে হবে, যাতে ইমিডিয়েটলি তারা একটা কিছু শুরু করতে পারবে, সেটা থেকে লাভ করতে পারবে এবং তারা আস্তে আস্তে বড় হতে পারবে। হ্যাঁ, থ্যাংক ইউ। আমার মনে হয় ওইভাবে আমরা আগাই। মার্জিয়া কি কিছু যোগ করতে চান? আমার নট এট দিস পয়েন্ট, এবং আমি কমপ্লিটলি এগ্রি করি সবার সাথেই। আরেকটা জিনিস, যদি এইটা যেহেতু আপনি সবগুলো সাবজেক্ট একসাথে করছেন, সেটা হচ্ছে হেলথ এডুকেশন জেনারেল পপুলেশনের মধ্যে। এইখানে যদি আমাদের ইয়ুথ পার্টিসিপেশন থাকে, দ্যাট উইল বি সামথিং অ্যামেজিং। হ্যাঁ, এইটা থ্যাংক ইউ। এটাকে আমি বলছিলাম যে এটাকে ঠিক আমরা এডুকেশন বলতে চাই না, এটাকে আমরা বলি, আমাদের ভাষায় আমরা বলি সেটা হচ্ছে যে বিহেভিয়ার চেঞ্জ। তো এই যে বিহেভিয়ার চেঞ্জ করতে গেলে কি করতে হবে, এডুকেশন দিয়ে আমরা দেখেছি, কিন্তু এডুকেশন ডাজন্ট ওয়ার্ক। ওই যে বললাম যে আল্ট্রা পোর যারা তাদেরকে কিন্তু শত এডুকেশন দিয়ে কোনো লাভ হয় না, কিন্তু তাদের বিহেভিয়ার আমি কিভাবে চেঞ্জ করবো, হেলথ বিহেভিয়ার কিভাবে চেঞ্জ করবো, সেটা যেন নাজিং করতে হবে। নাজিং মানে হচ্ছে তারা যা করে সেটাকে আরেকটুখানি অ্যাড করতে হবে, সেখানে একটা টপ আপ দিতে হবে, এবং সেই টপ আপের কাজটাই কিন্তু এই সোশ্যাল বিজনেস যারা করবে তারা করতে পারে। সুতরাং হ্যাঁ, মার্জিয়া বলেন। হ্যাঁ, একটু যদি ইন্টারাপ্ট করি, কারণ এই প্রবলেম গুলো যেটা ওই যে আলট্রা পুয়ারেরই শুধু তাই না, এই এথনিক কমিউনিটি গুলাতেও দেখা যায় আমরা ওই বাংলাদেশি অভ্যাসগুলা নিয়ে আসি। দেখা যায় যে মানে বাংলাদেশি কমিউনিটির মতো কমিউনিটি গুলা থেকে ডায়াবেটিস দূর করা, লং টার্ম কোনো ডিজিজ দূর করা খুবই হচ্ছে ডিফিকাল্ট বাইরের দেশগুলো। তো শুধু বোধহয় মানে এটাকে আমি ঠিক ওই আলট্রাপোর কিন্তু মডেলটা যেটা অমর্ত্য সেন এবং ইয়ে মডেলটা ইউজ করছি, কিন্তু এখানে ইন্টারেস্টিং হচ্ছে ফার্স্ট 1000 ডেজ, এটাও হেলথের সঙ্গে সম্পর্কিত। একটা মানুষ প্রথম 1000 দিনে কেমন ছিল তার উপরে কিন্তু এইসব ডিসিশন গুলা অনেকটা ভ্যারি করে। আমার মনে হয় আমরা ডিটেইলে না যাই, মানে আজকে আমরা এখানে নিয়ে আমরা কি করি আর কি মনির ভাই, সেটাই আমার মনে হয় যে না, আমরা কোনো একটা জায়গা ধরে যদি আগাইতে শুরু করি, তারপর তো আমরা পয়েন্ট গুলা পেয়ে যাবো, একটা একটা করে পাবো, ওগুলাকে অ্যাড্রেস করতে থাকবো। কিন্তু তবে একদম ওই সিজার যেটা বলছে যে একটা বড় হেলথ সিস্টেম, ওই হাতিকে নড়ানোর চেষ্টা, ওইটা যারা করতেছে করুক। আমরা এখান থেকে আপনি যেটা বলতেছেন, আমাদের যে প্রাইভেট সিস্টেম, আমাদের যে গভর্নমেন্ট সিস্টেম, এগুলোর সঙ্গে মিলে আমাদের তরুণরা কিভাবে এই সিস্টেমের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে। বেশি সংখ্যক ছেলে মেয়েকে আমরা কিসে, এটা স্টার্ট আপ মডেলে হইতে পারে, এটা সোশ্যাল বিজনেস মডেলে হইতে পারে, নানান রকম ভাবে আমরা কিভাবে তাদেরকে যুক্ত করতে পারি এবং কিভাবে মানে তাদের এনার্জিটা এদিকে মানে ডাইভার্ট করতে পারি, সেটা নিয়ে বরঞ্চ আমরা একটু আগাই, সেভাবে কাজ করি। এখানে সাইদ একজন কথা বলতে চাইছেন, আপনি কি বলবেন? জি, আমি একটু কথা বলতে যাচ্ছিলাম। আসলে মনির ভাইয়ের সাথে আমি লাস্টের শেষ কথাটা একমত, সেটা হচ্ছে যে ওই হাতিকে নড়ানোর চেষ্টা করাটা আসলে ঠিক হবে না এই মুহূর্তে। আমরা যেটা চাচ্ছি, এবং সিরাজুল ইসলাম ভাই যেটা লাস্টে বলতেছিলাম, যে আমাদেরকে গ্রাম পর্যায়ে এন্টারপ্রেনার বের করতে হবে যারা এইটার সাথে অ্যাড হতে পারে। অর্থাৎ আমাদের হেলথ সিস্টেমটাকে যদি আমরা একেবারে ইউনিয়ন পর্যায়ে নিয়ে যেতে পারি, যেখানে আসলে আমাদের প্রকৃত লোকজন বাস করে, তা আমরা চাই যে ওই জায়গাটা যাওয়ার জন্য যেমন আমার অনেকগুলো প্রস্তুত করা আছে, ওয়েবসাইট রেডি আছে, সবকিছু করা সম্ভব। বা আমি ঢাকা ইউনিভার্সিটির সাথেও কাজ করেছি, রাব্বানী স্যারের সাথেও কাজ করেছি 2013 সাল থেকে 2015 সাল পর্যন্ত। আমার অনেক কাজের অভিজ্ঞতা আছে এই ব্যাপারে। তো আসলে আমরা করতে চাচ্ছি কি, আজকে যে একটা বড় ফিল্ড দিয়ে কথা বলা হয়েছে, তো যার কারণে কোনো কনক্লুশনে আমরা যেতে পারছি না। আমরা আসলে চাচ্ছি কি, আজকে আসলে আমরা কোনো কনক্লুশনে যাইতে চাই নাই। আমরা আসলে আজকে চাইছি যে মশিল ভাই আলোচনাটা সূত্রপাত করবেন, সিরাজুল হোসেন কিছু জিনিস বলবেন, সো দ্যাট আমরা একটা আইডিয়া পাবো। হয়তো আমাদের আরো একটা সেশন এরকম আলোচনা করতে হবে যেখান থেকে আমরা হয়তো রাস্তাটা পাইতে পারি। একটা যেটা সেভাবে হইতে পারে কিনা সেটা হচ্ছে যে এই যে
ডিনের, তারপর ধরেন আমাদের ওই যে ডক্টর আশিরের যে একটা প্রতিষ্ঠান আছে, ওটার নাম জানি, ওনাদের কিছু ইনিশিয়েটিভ আছে, হ্যাঁ, গ্রামীণ হেলথ নিয়ে। এরকম একটা দুইটা কেস নিয়ে আমরা একটা সেশন করতে পারি, যে 3টা কেস নিয়ে বাংলাদেশের 3টা সাকসেসফুল কেস, বা অথবা একটা কেস ভালো মতো শুরু হয়ে ফেল করছে, এরকম একটা 3টা কেস স্টাডি নিয়েও আমরা কিন্তু আলোচনা করতে পারি। দেন আমরা ধরেন অথবা আমরা একইভাবে মনে করেন আমাদের গ্রামীণ ডক্টর আশিরের যে গ্রামীণ ইনিশিয়েটিভটা, সেই ইনিশিয়েটিভের সঙ্গে আমরা ইন্দোনেশিয়ার ইনিশিয়েটিভ নিয়ে একটা কম্পারেটিভ স্টাডি করতে পারি। এটা এই জায়গাগুলোতে একটু বেশি করে মানে কেসগুলো বলতে পারলে আমার ধারণা অনেক বেশি লোকজন একটু বেশ ভালোভাবে আর চিন্তা আমাদের করতে পারে। ভিডিওএসএন এ কিন্তু একটা মূল মানে শক্তি, ভিডিওএসএন এ আমাদের মেইনলি মেম্বার কিংবা এই দর্শক আমাদের কিন্তু তরুণ সমাজ। সুতরাং এমপ্লয়াবিলিটি, স্টার্ট আপ, এই জায়গাগুলোতে যদি আমরা ফোকাস করতে পারি, তাদেরকে কিছু মডেল উপহার দিতে পারি, তারা তারপর সেখান থেকে ইন্সপায়ার হয়ে দে ক্যান ডু সামথিং আর কি, বা আমরাও হয়তো হেল্প করতে পারি সরাসরি বা প্রত্যক্ষ। সেটাই আমার মনে হয়। তাহলে আমরা এভাবে আগাই যে আমরা তো এখানে মনির হাসান, আমি একটা ছোট্ট জিনিস একটু অ্যাড করতে চাই। বলেন। আমার বাংলাদেশে আমি ডিজিটাল টেকনোলজি নিয়ে কিন্তু পায়োনিয়ার বলতে পারি আমাকে, কারণ শুরু থেকে আমরা এগুলো নিয়ে কাজ করে আসছি। সেটা তো আমি জানি। প্লাস আমি আমার সোশ্যাল এই আন্ডারস্ট্যান্ডিং, সোশ্যাল অ্যাক্টিভিটি, এগুলোর সঙ্গেও কিন্তু মানসিকভাবে জড়িত ছিলাম, পড়াশোনায় জড়িত ছিলাম, এবং রিসেন্টলি গত 4 বছরে আমি কিন্তু প্রফেশনালি জড়িত। আমি যেটা সাজেস্ট করতে চাই এখানে, খুব ছোট্ট একটা জিনিস সাজেস্ট করতে চাই। বাংলাদেশের মানুষের লাইফ হচ্ছে প্রবলেম। লাইফ মানে এখানে প্রবলেম, এভরিথিং হচ্ছে চারিদিক থেকে সমস্যায় আটকানো। তো আপনি যদি রাস্তায় বেরোন, আপনি দেখবেন কত প্রবলেম। তো আমি যেটা বলতে চাই, আমার সাজেশন হচ্ছে হোল লাইফ এক্সপিরিয়েন্স থেকে, যে লেট আস মেক দ্য প্রবলেমস ইনটু ডেটা। প্রবলেমটাকেই আমরা ডিজিটাইজ করি, তারপরে যে সলিউশন করতে পারবে তার কাছে নিয়ে যাই, সে এটা সলভ করুক, যে বা যারা, তারপরে ওই সলিউশনটাকে আমরা আবার পাবলিকের কাছে নিয়ে আসতে চাই। কারণ হি ইজ নট কেপেবল, একটা গ্রামের লোক, বাংলাদেশের একটা সাধারণ লোক, হি ইজ নট কেপেবল টু সলভ দ্য প্রবলেম অফ হিজ লাইফ ইন বাংলাদেশ, বিকজ ইট ইজ সো কমপ্লেক্স। তাইলে আমরা প্রবলেমকে ডাটায় রূপান্তর করি, এটাকে সলভ করি একটা কোর কোথাও থেকে, সেন্ট্রাল কোথাও থেকে, যারা আসলে অনেক বিষয় সম্পর্কে ইন্টিগ্রেটেড, কানেক্টেড, ওই যে এটিসি মডেল যেটা বললাম, তারপরে সলিউশনটাকে আমি আবার মানুষের কাছে নিয়ে যাই। এটাই আমার মনে হয় আমরা ওইভাবে আগাইতে পারি, তাহলে উই ক্যান বি সাকসেসফুল। আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বলতেছি সেটাই। আমার মনে হয় ঠিক আছে। আমরা বেশি কেউ যদি মানে কেউ, তাহলে কি আজকে আমরা কোনো মডেল নিয়ে আলাপ করবো না? না, আজকে তো আমরা প্রায় আমাদের সময় শেষ করে ফেলছি। আমার মনে হয় যে মডেলে বা আমি আসলে আজকে সেশনটাতে আমার মূল উদ্দেশ্য ছিল যে আলোচনাগুলো যদি হয়, আমরা এই রেকর্ডটাও পাবলিশ করে দিব, আমরা আরো কিছু লোকজনকে যুক্ত করব। হ্যাঁ, মানে তারপরে আমরা আসলে একটা পয়েন্ট আমাদের বের করতে হবে, রাস্তা বের করতে হবে। জিনিসটা এত বড়, এত কঠিন একটা জায়গা, অত কিছু তো আমরা করতে পারবো না। আমরা আমাদের সীমিত সামর্থ্য নিয়ে আমরা আসলে কিছু প্রবলেমের সলিউশন, এটার জন্য আমরা যদি হ্যাকাথন করতে হয়, একটা হ্যাকাথনও করতে পারি, তাই না? যে আমরা একটা এরকম হ্যাকাথন টাইপের কিছু একটা করতে পারি, যেখান থেকে 4টা বা 5টা প্রবলেম দিয়ে দিলাম, তারপর সেটা নিয়ে তারা 3 দিন ব্রেন স্টর্মিং করলো কয়েক ছেলে মেয়েরা, এটাও করতে পারি। কিন্তু হ্যাঁ, নানান ভাবে আমরা আসলে বেসিক্যালি আমরা চাচ্ছি যে এই যে সেটা যেটা বলছেন আর কি, সিরাজুল হোসেন যেটা বলতেছেন, যে আমরা যদি আমাদের অনেকগুলো বড় মাইন্ড, ভালো মাইন্ডকে কাজে যুক্ত করতে পারি, তখন আমরা এবং সমস্যাগুলো ওদের সামনে যদি মানে তুলে ধরতে পারি, প্রপারলি আর্টিকুলেট করতে পারি, তাইলে তারা কোনো সমাধান বের করে আনতে পারবে। তখন আমরা সেটা নিয়ে আবার ফার্দার কাজ করতে পারবো। আমার মনে হয় যে আজকে তাইলে আমরা এখানে শেষ করি। মশির ভাই, আপনি কি কোনো অ্যাড করবেন? ফাইনাল অ্যাড আমি শুধু অ্যাডিশনাল, এটার পরবর্তীতে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, এই সমস্ত দেশগুলোতে আমি যে সমস্ত মডেলগুলো নিয়ে কাজ করছি, আমি আসলে যেহেতু কর্পোরেটে কাজ করি, আমি কর্পোরেট এবং স্টার্ট আপগুলো কী ধরনের কাজ করছে এবং দেওজ আর সাকসেসফুলি রানিং, আমি কোনো গভর্নমেন্টের বা অন্য প্রজেক্টগুলো জানি না, আমি জাস্ট ওই স্টার্ট আপগুলো কীভাবে কাজ করছে সেগুলো আমি তুলে ধরতে পারি, যেহেতু আমার হ্যাঁ, না ঠিক আছে। আমার মনে হয় যে আমরা ওইভাবেই যাবো। আমরা কিছু কেস স্টাডি দেশে কিছু আমরা ব্লক চেনও এটা করছি, মানে সবসময় একটা দেশি এক্সাম্পল এবং একটা বিদেশি এক্সাম্পল সামনে নিয়েই আমরা মানে আলোচনাগুলো করছি, তখন কম্পেয়ার করতে সুবিধা হয় এবং নিজেদের জায়গাটা হয়। আমি যেটা বলি যে ইন্ডিয়াতে কিন্তু খুব ভালো ভালো কিছু কাজ হচ্ছে, কারণ আপনারা সবাই জানেন ইন্ডিয়াতে কিন্তু আমাদের দেশের মতো কেবল ডোনাররা কিন্তু টাকা দেয় না, কারণ ওদের গভর্নমেন্ট খুব একটা পছন্দ করে না। ওইখানে একটা ইন্টারেস্টিং কাজ শুরু হয়েছে, সেটা হচ্ছে কমার্শিয়াল অর্গানাইজেশন, কর্পোরেটদের যে সোশ্যাল ফান্ডটা,
সেইটাকে ইউজ করে মানে এই ধরনের অ্যাক্টিভিটি গুলো, ডিজিটাল হেলথ, তারপরে এই ধরনের অ্যাক্টিভিটি গুলো খুবই সাকসেসফুলি রান করছে। আমার কাছে কিছু মডেল আছে, এগুলো হয়তো আমরা আলোচনা করতে পারি। আমি বলবো যে আরেকজন কেউ যদি একটু ইন্ডিয়ার মডেল গুলো নিয়ে কাজ করে, যে আমার ইন্ডিয়ার মনে হয় আমরা যারা কাজ করতেছে, আমরা যেহেতু এটা আজকে জানান দিব বলবো, আমরা নিজেরা যদি একটু প্রত্যেকে শেয়ার করি নিজেদের আজকে আমাদের যেটুকু ফাইন্ডিংস, নিজেরা যেটুকু আলোচনা করছি, সেটা যদি আমি, আপনি, তারপর মশিউর ভাই, মাঝে আমরা যদি নিজেরা একটু শেয়ার করি বা কেউ একজন শুরু করে সেখানে যদি ডিসকাশনটা করতে থাকি, আমরা সিরিজ তাইলে করতে পারি বিভিন্ন মডেল। তারপর আমরা আমরা মানে প্রথমে তাইলে আমরা লোকজন পেয়ে যাবো। আমরা তো আসলে কল করি নাই, মানে আমরা আসলে সার্চও করি নাই যে কারা যারা কাজ করে। আমি জাস্ট প্রথম দিন দেখতে চাইছি যে কারা উৎসাহী হয়ে আসে এবং কি কি আলোচনা করলে আমরা কোন দিক দিয়ে যেতে পারবো। তো সেটা আমরা মোটামুটি একটা ধারণা পেলাম। প্লাস আরো আমার ধারণা আজকে রাস্তায় অনেক ঝামেলা না থাকলে আমরা আরো কিছু লোকজন পেতাম। সো হোপফুলি আমরা সামনে সেগুলো পাবো। সো তাহলে সবাইকে থ্যাংক ইউ। আর যদি কোনো ইয়া না থাকে আমরা আজকে শেষ করি তাহলে। হ্যাঁ মশিব ভাই, আপনাকে থ্যাংক ইউ। মনির ভাই একটু বলতে চাচ্ছি যে আমরা নেক্সট ইয়ারটা কত দিনের মধ্যে হতে পারে আমাদের? আমরা সপ্তাহখানেকের মধ্যে ইউজুয়ালি আমরা শুরু করলে প্রতি সপ্তাহে বা 10 দিনের মধ্যে। মানে সবচেয়ে খারাপ হলো যে আগামী 10 দিন হলো দেশের বাইরে যারা আছে তারা সবাই ছুটিতে থাকবে। তো এর মধ্যে কাউকে আমরা পাবো কিনা জানি না। যদি পাই তাহলে আমরা এটা করবো, নাহলে মশিউর ভাইকে নিয়ে আমরা পরের সেশনে যাবো। তবে আমি আসলে একটা লোকাল একটা ছোট কোনো হেলথ সেক্টরে স্টার্টআপ আছে, এরকম একটা কারো স্টোরি যদি আমরা শুনতে পারি, মানে আমার সিজারও আপনি যদি খুঁজে দেখেন, আমরা একটা দুইটা ছোট স্টার্টআপ যারা হেলথ নিয়ে কাজ করতেছে এরকম একজন দুইজনকে যদি পাই। আমাদের ডিএম থেকেই তো হেলথ স্টার্টআপ শুরু হয়েছে, আপনজনকে ফলো করে, এরকম আরো কাউকে আনা যেতে পারে। আপনজন কি বন্ধ হয়ে গেছে? না না, আপনজন তো এখনো চালু আছে। আপনজন ওই প্রজেক্টটা চলছে না, বাট ওইটার একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। ওইখানে আমরা ইউএসআইডি কে বলেছিলাম যে প্রজেক্ট শেষ হয়ে গেলে তো বাংলাদেশে সব শেষ হয়ে যায়, আমরা প্রজেক্ট শেষ হয়ে গেলে এটাকে কমার্শিয়াল একটা অপারেশন হিসেবে চালু করতে চাই। তো ওরা এগ্রি করেছে। তো আপনজন এখন ওই সেলফ বিজনেস হিসাবে লাইফকড নামে একটা কোম্পানি তৈরি করে, সেই কোম্পানি রানিং আপনজন। আগে আমরা আপনজনের স্টোরিটাও আমরা শেয়ার করতে পারি, ওই দিন আমরা আপনজনকে বলতে পারি এরকম আমরা একটা দুইটা স্টোরি নিয়ে এসে আমরা শুনি। প্রথমে আমরা শোনার কাজটা করি, মানে এক্সপিরিয়েন্স গুলো শেয়ার হোক। প্লাস আমরা ইয়াকো সিএম এর যে হলো আমাদের ডক্টর আব্দুল্লাহ আল মামুন, তাকেও আমরা বলতে পারি, সেও আসুক। সো আমার মনে হয় যে আমরা প্রথমে আমাদের আসলে নিজেদের সংখ্যা বাড়াইতে হবে, জড়ো হইতে হবে, তখন তাইলে আমরা ওই হাতিকে নড়াইতে পারবো না, কিন্তু একটা চাঞ্চল্য তৈরি করতে পারবো। আমাদের হাতি হচ্ছে কংক্রিটের, কিন্তু হ্যাঁ আমাদের হাতে কনফিডেন্ট, ঠিকই। আমরা কিন্তু একটু নাড়াচাড়া তো করাইতেই পারবো, সেটা ঠিক আছে। আমার মনে হয় থ্যাংক ইউ। তাইলে আমরা আপনারা ইয়াতে রাখেন, যোগাযোগ রাখেন, আমরা এটা জানাবো। এটা যেভাবে জানতে পারছেন সেভাবে বাকিরা জানতে পারবেন। আর যেহেতু আপনাদের সবার ইমেল অ্যাড্রেস আমাদের কাছে আছে, পরের সেশন গুলোতে আমরা ইউজুয়ালি ইমেইলেও একটা নোটিফিকেশন পাঠাবো যে পরের সেশনটা এইভাবে হবে, ঠিক আছে? যে যত্ন এখানে স্কয়ার গ্রুপে কিনে নিছে নাকি, যত্ন একটা ইয়া ছিল, এটা ছোট প্রজেক্ট ছিল, আমি দেখছি গ্রুপ। ঠিক আছে, তাইলে আমরা আজকে শেষ করি। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ মনির ভাই আয়োজন করার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ। থ্যাংক ইউ।